তাহলে প্রথমে আমরা ওই বৃষ্টির বেগটাকে পড়ে নিই, ব্যক্তির সাপেক্ষে বৃষ্টির বেগ, যেটা আরেকটা রিলেটিভ ভেলোসিটির একটা অ্যাপ্লিকেশন। রিলেটিভ ভেলোসিটিটা হচ্ছে কার অ্যাপ্লিকেশন? একটা সাবট্রাকশনের। আবার আমি যদি বলি ভেলোসিটি অফ রেন উইথ রেসপেক্ট টু ম্যান, ওকে, তো যদি বলি ভেলোসিটি অফ রেন উইথ রেসপেক্ট টু ম্যান, যে কোনো পার্সনের সাপেক্ষে আমি যদি বৃষ্টির বেগ বলি, এটা একটা আপেক্ষিক বেগ, বুঝতে পারছি, উইথ রেসপেক্ট টু ম্যান বলা হচ্ছে। তো সাপোজ আমি ধরলাম মনে কর যে ফিজিক্যাল কোয়ান্টিটি গুলো, নোটেশন গুলো ধরলাম, মনে কর আমি ধরছি যে ভি আর, ওকে, ভি আর, এটা আমি বলছি কি ভেলোসিটি অফ রেন বা বৃষ্টির বেগ, ভেলোসিটি অফ রেন, ঠিক আছে। আর ভি এম মনে করতে ধরলাম, ভি এম, এটা হচ্ছে ভেলোসিটি অফ ম্যান, ভেলোসিটি অফ ম্যান। এবারে আমাকে নির্ণয় করতে হবে, দেখ, ভেলোসিটি অফ ম্যান উইথ রেসপেক্ট, ভেলোসিটি অফ রেন উইথ রেসপেক্ট টু ম্যান, তাহলে কি বলবেন? যার সাপেক্ষে সেটা নেগেটিভ। তাহলে কার সাপেক্ষে? এখানে উইথ রেসপেক্ট টু ম্যান মানে ব্যক্তির সাপেক্ষে। তার মানে কি, আমি যখন রিলেটিভ ভেলোসিটি নির্ণয় করতে যাব, তাহলে ব্যক্তির ভেলোসিটিটা, ভেলোসিটি অফ যেটা ম্যান, সেটা অবশ্যই নেগেটিভ হবে। তার সঙ্গে কে কে অ্যাড হবে ভেলোসিটি অফ রেন, বাকি যেটা রয়েছে। এই যে কোয়ান্টিটিটা, এই কোয়ান্টিটিটাকে আমরা কি বলবো? যে ভেলোসিটি অফ রেন উইথ রেসপেক্ট টু ম্যান, ভেলোসিটি অফ রেন উইথ রেসপেক্ট টু ম্যান, এইটাকে আমরা বলছি উইথ রেসপেক্ট টু ম্যান। ধরতে পারি, জেড ধরতে পারি, ঠিক আছে। কিন্তু অ্যাজ কনভেনশন আমরা এটাকে এইভাবে লিখি, ভি আর এম, ভেলোসিটি অফ রেন উইথ রেসপেক্ট টু ম্যান। তাহলে এটাকে এবারে আমি গুছিয়ে এইভাবে লিখতেই পারি যে ভি আর মাইনাস ভি এম। বাট তুই রিমেম্বার করবি এটাকে এইভাবে, তাহলে কি হবে? এটা ভুল হবে। যার সাপেক্ষে আমাকে বলছে তাকে আগে নেগেটিভ করে নিলাম, বাকিটাকে আমি প্লাস লিখলাম, তাহলে ভি আর মাইনাস ভি এম। তার মানে আলটিমেটলি আমার ফাইনাল যেটা আমাকে নির্ণয় করতে হবে সেটা হচ্ছে ভি আর এম, যেটা কি অ্যাকচুয়ালি ভি আর মাইনাস ভি এম, ভি আর মাইনাস ভি এম। তার মানে আসলে কি, আবার যদি এটা আমি সঠিকভাবে লিখতে যাই, এটা আমি লিখবো ভি আর প্লাস মাইনাস ভি এম, ভি আর প্লাস মাইনাস ভি এম। তার মানে আলটিমেটলি আমাকে কি করতে হবে? ভেলোসিটি অফ রেন উইথ রেসপেক্ট টু ম্যান, তার মানে ভেলোসিটি অফ রেন, রেনের ভেলোসিটি এবং ম্যানের ভেলোসিটি, এই দুটোকে বিয়োগ করতে হবে। তার মানে ভি আর এবং মাইনাস ভি যোগ করতে হবে আলটিমেটলি ফাইনালি। তাহলে আমরা এবারে বিয়োগফল জানি কিভাবে করতে হয়, জাস্ট আমরা সেই বিয়োগফলের যে প্রসেস, সেই প্রসেসে করব। তাহলে মনে করো আমি যদি ডায়াগ্রামটা এখানে আঁকি, ভেলোসিটি অফ রেন এবং ভেলোসিটি অফ ম্যান ধরবো, সবসময় হরাইজন্টাল ধরার চেষ্টা করবো, কারণ আমরা হরাইজন্টাল দিকেই বেশিরভাগ ক্ষেত্রে আমাদের ভেলোসিটি থাকে। তাহলে এই দিকে আমরা কার ভেলোসিটি ধরবো? এইদিকে ভেলোসিটি হচ্ছে ভেলোসিটি অফ ম্যান, অবভিয়াসলি। বৃষ্টি কোন দিক থেকে পড়বে? ভার্টিক্যালি পড়বে, তাহলে এইটাকে আমি ধরবো ভেলোসিটি অফ রেন, অবভিয়াসলি ভেলোসিটি অফ রেন। আমাকে কি করতে হবে? ভেলোসিটি অফ রেন উইথ রেসপেক্ট টু ম্যান মানে মাইনাস ভিএম এর সঙ্গে ভিআর কে যোগ করতে হবে, ভিএমটাকে উল্টো দিকে বাড়িয়ে নিতে হবে। তাহলে যদি আমি ভেলোসিটিটাকে উল্টো দিকে বাড়িয়ে নিই, তার মানে আমাকে ভিএমটাকে এই দিকে করতে হবে, এই দিকে, এই বরাবর আমাকে ভিএম করতে হবে, ভিএম করতে হবে মানে মাইনাস ভিএম, এই বরাবর করতে হবে। ঠিক আছে, এইবারে দেখ, তাহলে মাইনাস ভি এবং ভিআর এর যে যোগফল সেটা কোন দিকে হবে? সেটা এই বরাবর হবে, তাই তো। মাইনাস ভি ভেক্টর সামান্তরিক সূত্র। তাহলে আমি যদি এইখানে সামান্তরিকটা কমপ্লিট করি, এটা কি আয়তক্ষেত্র হবে, কারণ পারপেন্ডিকুলার আছে পরস্পর। তাহলে দেখ এই যে রেজাল্টেন্টটা এই বরাবর হবে। তাহলে এইটা আসলে কি? এটা আসলে হচ্ছে ভেলোসিটি অফ রেন
উইথ রেসপেক্ট টু ম্যান। তার মানে আমি এদিক থেকে এইদিকে যাই, ভেবে দেখো বৃষ্টি মনে হবে এইদিকে পড়েছে, এদিক থেকে পড়েছে মনে হবে বৃষ্টি, কিন্তু বৃষ্টিটা পড়েছে অ্যাকচুয়ালি এদিকে, কিন্তু আমার মনে হবে বৃষ্টিটা এইদিকে পড়েছে। তাহলে আমরা ছাতাটা এইভাবে ধরবো রাস্তা দিয়ে হাঁটার সময়, কারণ আমরা যখন এই দিক থেকে এদিকে যাবো তখন আমাদের রিলেটিভ ভেলোসিটিটা এইদিকে হবে। আমরা কি বুঝতে পারবো যে বৃষ্টি এদিক থেকে পড়েছে যদি বৃষ্টিটা এদিক থেকে পড়ে? এইটাই কি রিলেটিভ ভেলোসিটি বৃষ্টির, কার সাপেক্ষে? উইথ রেসপেক্ট টু ম্যান। এইটাই আমাকে নির্ণয় করতে হবে। তাহলে এর ম্যাগনিটিউডটা তো খুবই সিম্পল নির্ণয়, কারণ ভিআর এবং ভিএম কি পরস্পরের সঙ্গে পারপেন্ডিকুলার আছে। তাহলে ভিআরএম কি হবে? রুট ওভার এটা স্কয়ার প্লাস লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার জাস্ট। কারণ দেখ এইটা যদি ভিআর হয়, এই দিকের বাহুটা যদি ভিআর হয়, তাহলে অবভিয়াসলি এই দিকের বাহুটা কি হবে? ভিএম। কারণ এটা যেহেতু ভিএম আছে এটা প্যারালাল, তাহলে এইটা কি হবে? অতিভুজ, এটা লম্ব, এটা ভূমি। তাহলে ভিআরএম এর যে ম্যাগনিটিউড সেটা হবে জাস্ট রুট ওভার ভিআর স্কয়ার প্লাস ভিএম স্কয়ার। ঠিক আছে, এটা হচ্ছে ম্যাগনিটিউড। এবার ম্যাগনিটিউডের সঙ্গে সঙ্গে আমাদের একটা বিষয় কি নির্ণয় করতে হবে? ডিরেকশন। তাহলে ডিরেকশনটা আমরা উলম্বের সঙ্গে ধরবো কত কোণ করে আছে। সাপোজ এই অ্যাঙ্গেলটা আমি ধরে নিলাম থিটা, তাহলে এখানে কি নির্ণয় করবো? অবভিয়াসলি ট্যান থিটা। ট্যান থিটা কত? লম্ব বাই ভূমি। লম্ব কত? ভিআর, সরি ভিএম হচ্ছে লম্ব, এইটা লম্ব বলে এর উপরে, এটা লম্ব আর এটা ভূমি, এটা অতিভুজ। তাহলে ভিএম বাই ভিআর, ভিএম ডিভাইড বাই ভিআর, এইভাবে আমরা করতে পারবো। তো ইট ভেরি সিম্পল ম্যান রেন প্রবলেম। ভেবে দেখ জাস্ট আমার রিলেটিভ ভেলোসিটি, তোকে ভিআর ভিএম দেওয়া থাকলে ভিআরএম তুই সিম্পল এই ফর্মুলাটা থেকে নির্ণয় করতে পারবি। কিন্তু কখনো কখনো প্রবলেম করলে কি হবে, তুই বুঝতে পারবি যে কিভাবে প্রবলেমটাকে আমাকে হ্যান্ডেল করতে হবে। কারণ অনেক সময় কি হবে, তোকে দেখবি ভিএম দিয়েছে, ভিআরএম দিয়েছে, ভিআর নির্ণয় করতে বলেছে। কখনো কি করবে, ভিআর দিয়ে দিবে, ভিআরএম দিয়ে দিবে, ভিএম নির্ণয় করতে দেবে, ডাইরেক্টলি এটা নাও নির্ণয় করতে দিতে পারে। কিন্তু এই ডায়াগ্রামটা মেনলি বুঝতে হবে যে কিভাবে এই ডায়াগ্রাম থেকে এই কোয়ান্টিটিগুলো আমি বের করছি। তাহলে এইখানে যেরকমই চেঞ্জ করুক না কেন, তুই সিম্পল জিওমেট্রিটাকে চেঞ্জ করে প্রবলেমটা করে নিতে পারবি। এবারে সেইটার জন্য তোর প্র্যাকটিসটা দরকার, যে এই জিওমেট্রিটা কিরকম ভাবে চেঞ্জ হতে পারে, পসিবল অল পসিবল চেঞ্জ কিরকম হতে পারে, সেই অনুযায়ী এই ফর্মুলাটা ইউজ করতে হবে। কারণ এই কম্পিটিটিভ এক্সামগুলোতে ম্যাক্সিমাম ক্ষেত্রেই ওরা একটু আধটু চেঞ্জ করে দেয়, একদম ডিরেক্ট কোশ্চেন দিতে চায় না। যদিও নিটে আমি এবার দেখলাম যে ম্যাক্সিমাম কোশ্চেনে ডিরেক্ট কোশ্চেন ছিল, এবারে নিটে কোনো রকম কোনো প্যাচ থাকেনি কোশ্চেনে, ডাইরেক্ট ফর্মুলা থেকে কোশ্চেন দিয়ে দিয়েছিল। সবসময় ওটা দিতে চায় না, একটু আধটু চেঞ্জ করে। তাই জন্য তোকে থিওরিটা একটু বুঝে সেটার যে অ্যাপ্লিকেশন বারবার প্র্যাকটিস করলে কি হবে, বিভিন্ন ধরনের কোশ্চেন প্র্যাকটিস করলে কি হবে, এর অ্যাপ্লিকেশনটা বুঝতে পারবে যে কিভাবে আমাকে ডায়াগ্রামটা চেঞ্জ করছে। আসলে সিম্পল জিওমেট্রি জাস্ট ত্রিকোণমিতি ক্লাস 10 এর। এবারে দেখ এটা একটা অল্টারনেটিভ প্রসেস আছে, অন্য রকম ভাবে এটা করা যেতে পারে। দেখ সেটা আমি বলছি, জাস্ট কোঅর্ডিনেট সিস্টেম ইউজ করে। সেক্ষেত্রে অনেক সময় কি হয়, আমরা আমাদের বৃষ্টির যে অ্যাকচুয়াল ভেলোসিটিটা আমরা বুঝতে পারি না। মনে কর একটা কোশ্চেন তুই পড়ে তুই বৃষ্টির যে অ্যাকচুয়াল ভেলোসিটিটা ভিআরটা সেটা তুই বুঝতে পারছিস না, অথবা অ্যাকচুয়াল ভেলোসিটি ভিআরটা তোকে নির্ণয় করতে দিয়েছে। যদি অ্যাকচুয়াল ভেলোসিটি ভিআর এটা কি ভেলোসিটি অফ রেন উইথ রেসপেক্ট টু ম্যান, আমরা যে এখানে যদি এরকম ভাবে দেয় তো কোনো অসুবিধা নেই ইনফরমেশন, যে তোকে ভিএম এরকম ভাবে দেওয়া আছে ডাইরেক্টলি, ভিআরএম তো দেওয়া আছে, তুই ভিআর নির্ণয় করতে নিবি এই ফর্মুলা থেকে নির্ণয় করে নিতে পারবি, ভিআর স্কয়ার সমান যে ভিআরএম স্কয়ার মাইনাস ভিএম স্কয়ার। বাট অনেক সময় তোকে ইনফরমেশনটা এমন ভাবে দেবে যে তুই বুঝতে পারবি যে অ্যাকচুয়ালি এই ভেলোসিটি অফ রেনটা কোন দিকে আছে, এর অ্যাকচুয়াল ভেলোসিটিটা। দেখ সেক্ষেত্রে আমরা একটা ট্রিক ইউজ করব। আমি যদি এখানে হেডিংটা আমি এরকম করতে পারি, যদি তোকে বৃষ্টির প্রকৃত বেগ নির্ণয় করতে দেয়, অ্যাকচুয়াল ভেলোসিটি অফ রেন, মনে করতে কোশ্চেনটা পড়ে বুঝতেই পারছিস নি যে বৃষ্টির অ্যাকচুয়াল ভেলোসিটিটা কোন দিকে। ঠিক আছে, আমি একটা কোশ্চেনের সাহায্যে যেটা করাই তাহলে তো বুঝতে সুবিধা হবে। এই থিওরিটা তুই এমনি থিওরি বললে বুঝতে পারবি, জাস্ট আমি একটা কোশ্চেনের সাহায্যে করাচ্ছি। যদি ম্যান রেন প্রবলেমের কোন সবথেকে টাফ অঙ্ক থাকে তাহলে এটাই।
সিম্পল ফর্মুলা থেকে হয়ে যাবে। আমি কোশ্চেনটা লিখছি, ধরো লিখ। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এবং এই প্রবলেমটাকে আন্ডারস্ট্যান্ড করার জন্য সবচেয়ে বেস্ট প্রবলেম। টু এ ম্যান walking at the rate of 3 kilometer per hour বোর্ডে দেখতে পাচ্ছি নি? হ্যালো, বোর্ডে দেখতে পাচ্ছিস নাকি? টু এ ম্যান, আচ্ছা, টু এ ম্যান ওয়াকিং এট দ্য রেট অফ 3 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, আমাদের লিখছি দ্য রেন appears to fall vertically when he increases his speed to 6 kilometer per hour. It appears to meet him at an angle of 45 degree. At an angle of 45 degree with the vertical. কোয়েশ্চেনটা কি? ফাইন্ড দ্য ভেলোসিটি অফ রেন। ভি আর তোকে নির্ণয় করতে বলছে, মানে অ্যাকচুয়াল ভেলোসিটি। ফাইন্ড দ্য ভেলোসিটি অফ রেন। কিন্তু দেখ, তুই গোটা কোয়েশ্চেনটা পড়ে তুই রেনের অ্যাকচুয়াল ভেলোসিটিটা ড্র করতে পারবি। কি বলছে দেখ, টু এ ম্যান ওয়াকিং এট দ্য রেট অফ 3 কিলোমিটার পার আওয়ার, মানে একজন ব্যক্তি 3 কিলোমিটার পার ঘন্টা বেগে হাঁটছে। দ্য রেন এপিয়ার্স টু ফল ভার্টিক্যালি, মানে কি? তার মনে হচ্ছে বৃষ্টি ভার্টিক্যালি পড়ছে। তার মানে এটা কি? আপেক্ষিক বেগ। কি বুঝে দেখ, দ্য রেন এপিয়ার্স টু ফল ভার্টিক্যালি, তার মনে হচ্ছে বৃষ্টি, তার মনে হচ্ছে মানে কি? এটা কি রিলেটিভ ভেলোসিটি? এরপরে দেখ বলছে, এটা একটু ভুল, টু এ ম্যান ওয়াকিং এট দ্য রেট অফ 3 কিলোমিটার পার আওয়ার, এই কমার চিন্তা দরকার থাকে, এইখানে কমার হবে। এটা ফার্স্ট লাইন, টু এ ম্যান ওয়াকিং এট দ্য রেট অফ 3 কিলোমিটার পার আওয়ার দ্য রেন অ্যাপিয়ার্স টু ফল ভার্টিক্যালি। যখন ব্যক্তিটা 3 কিলোমিটার পার বেগে হাঁটছে, 3 কিলোমিটার পার ঘন্টা বেগে হাঁটছে, তখন তার মনে হচ্ছে বৃষ্টি ভার্টিক্যালি পড়ছে, উলম্বভাবে পড়ছে। এবারে বলছে when he increases his speed to 6 kilometer per hour it appears to meet him at an angle of 45 degree with the vertical. এবারে সে তার স্পিডটা 3 কিমি থেকে কত করে দিয়েছে? 6 কিলোমিটার পার আওয়ার করে দিয়েছে। 3 to 6 3 কিমি বাড়িয়ে দিয়েছে, ডবল করে দিয়েছে ভেলোসিটিটা। তখন তার মনে হচ্ছে বৃষ্টি 45 ডিগ্রি কোণে পড়ছে উলম্বের সঙ্গে। ভেবে দেখ, তা তুই বৃষ্টির অ্যাকচুয়াল ভেলোসিটিটা বুঝতে পারছিস। প্রথমে কি বলেছে দেখ, প্রথমে বলছে 3 কিলোমিটার পার বেগে যখন যাচ্ছে তখন তার মনে হচ্ছে বৃষ্টি কি ভার্টিক্যালি পড়ছে, এরকম ভাবে। আর যখন সেকেন্ড কেস, যখন সে বাড়িয়ে দিয়েছে 6 কিলোমিটার বেগে, তখন তার মনে হচ্ছে বৃষ্টি এইভাবে পড়ছে উলম্বের সঙ্গে 45 ডিগ্রি কোণে। তাহলে বৃষ্টির অ্যাকচুয়াল ভেলোসিটি কি? তুই যদি ড্র করতেই না পারিস বৃষ্টির অ্যাকচুয়াল ভেলোসিটিটা, তাহলে তো করা খুব মুশকিল।
কি বলছি বুঝতে পারছিস ব্যাপারটা? তাহলে সেখানে আমরা কি ট্রিক ইউজ করবো? দেখ, আমরা একটা কোঅর্ডিনেট সিস্টেম ইউজ করবো জাস্ট এই ধরনের প্রবলেমের ক্ষেত্রে। যেটা আগের মেথডটা করলাম ওই মেথডটা হচ্ছে ডাইরেক্ট যদি থাকে ওই মেথডটা দিয়েও এই কোশ্চেনটা করা যাবে, কিন্তু খুব বড় হবে, বেশ বড় হবে, কমপ্লিকেটেড হবে। ওই মেথডটা তো করা যাবে না, যাওয়ার কিছু নেই, বাট লং প্রসেস হবে এবং কমপ্লিকেটেড হবে। কিন্তু দেখ, আমরা যদি এই ট্রিকটা ইউজ করি খুব সহজে এটা করতে পারবো, ভেরি ইজি। যে আমরা প্রথমে একটা কোঅর্ডিনেট সিস্টেম ধরে নিলাম, এই এক্স, দিস ইজ ওয়াই। এখন বৃষ্টির বেগ যেদিকেই হোক সেটা হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি। তাই সেই ভেক্টর কোয়ান্টিটিকে আমি একটা এক্স ওয়াই প্লেনে যে কোনো সময় রিপ্রেজেন্ট করতে পারি। তাহলে আমি ধরে নিলাম যে বৃষ্টির ভেলোসিটি যেইটা, সাপোজ আমি জানি না কোন দিকে, আমি ধরে নিলাম এটা বৃষ্টির ভেলোসিটি ভিআর, এটা এক্স ওয়াই প্লেনে, জাস্ট ম্যাথমেটিক্যাল টেকনিক। এবারে তাহলে যখনই একটা একটা আমি এটাকে ভেলোসিটি হিসেবে ভাববোই নি, আমি এটা ভেক্টর হিসেবে ভাববো। ভেলোসিটি ডিরেকশন, ভেলোসিটি, বৃষ্টির বেগ ভাবলেই তোর অনেক কিছু মাথায় আসবে, কোন দিকে ভেলোসিটি উপর থেকে নিচে পড়ছে, নিচ থেকে উপর দিকে পড়ছে, ভাবার দরকার। জাস্ট এটাকে একটা ভেলোসিটি হিসেবে, ভেক্টর হিসেবে ট্রিট কর। তাহলে ভেলোসিটি যেটাকে আমি ভিআর দিয়ে নোট করি, তাহলে এক্স ওয়াই প্লেনে যদি আমার একটা ভেক্টর থাকে তার দুটো কম্পোনেন্ট থাকবে, একটা এক্স কম্পোনেন্ট, একটা ওয়াই কম্পোনেন্ট। অবভিয়াসলি আমরা দেখি যে আর ভেক্টরের ক্ষেত্রে এক্স আই প্লাস ওয়াই যে হয়, তাহলে এরও দুটো কম্পোনেন্ট থাকবে, একটা এই বরাবর, একটা এই বরাবর, দুটো কম্পোনেন্ট থাকবে। তাহলে এই বরাবর যে কম্পোনেন্টটা, সাপোজ এটাকে আমি ধরে নিলাম এ, এই বরাবর কম্পোনেন্টটাকে ধরে নিলাম বি। তাহলে এ আর বি যদি কম্পোনেন্ট আমি জানি এক্স আর ওয়াই বরাবর, তার ভেক্টরটাকে নিশ্চয়ই আমি এইভাবে লিখতে পারবো, এ আই ক্যাপ প্লাস বি জে ক্যাপ। তার মানে আমার উদ্দেশ্য কি হবে, এই পুরো ইনফরমেশনটা থেকে আমি জাস্ট এ এবং বি এর ভ্যালুটাকে নির্ণয় করব, এবং যদি আমি এ আর বি এর ভ্যালুটাকে নির্ণয় করতে পারি তাহলে আমি ভি আর এর ভ্যালু নির্ণয় করে নিতে পারবো, কারণ ভি আর সমান কত, রুট ওভার স্কয়ার প্লাস স্কয়ার। রুলটা থেকে আমি বুঝতে পারছি রুট ওভার স্কয়ার প্লাস স্কয়ার। তার মানে আমার কাজ কি হবে, এই পুরো ইনফরমেশনটাকে ইউজ করে জাস্ট এ এবং বি এর ভ্যালুটা বের করে নেওয়া। দেখ এবারে দেখ ইনফরমেশনে কি বলছে, আমাকে দেওয়া আছে কিন্তু রিলেটিভ ভেলোসিটি দুবারই, যে 3 কিলোমিটার পার আওয়ার দ্য রেন অ্যাপিয়ার্স টু ফল ভার্টিক্যালি, যখন ব্যক্তির বেগ 3 কিলোমিটার পার আওয়ার। তাহলে ব্যক্তির বেগটা আমরা কোন দিক বরাবর ধরবো, ব্যক্তির বেগটা, তাহলে ব্যক্তির বেগ মানে ভি এম তোকে দেওয়া আছে দেখ ফার্স্ট প্রথমবারে, তাহলে এটাকে ভেক্টর হিসাবে লিখবো। তাহলে মান কত, 3, তাহলে অভিমুখ কোন দিকে, এক্স বরাবর, মানে কত লিখবো, অবশ্যই 3 আই ক্যাপ। এবারে বল দ্য রেন অ্যাপিয়ার্স টু ভার্টিক্যালি, তাহলে বৃষ্টির আপেক্ষিক বেগ কত হবে, এটা তো বৃষ্টির ভেলোসিটি আমি ধরেছি, ভেলোসিটি অফ রেন এ আই ক্যাপ প্লাস বি ক্যাপ। এটা ভেলোসিটি অফ ম্যান, এটাও আমি ধরেছি, সরি এটা দেওয়া আছে ইনফরমেশন 3 কিলোমিটার পার আওয়ার। তাহলে আমরা এই দুটো ইনফরমেশন থেকে এইটা জানি, আমরা ভেলোসিটি অফ রেন উইথ রেসপেক্ট টু ম্যান ইজ ইকুয়াল টু অবভিয়াসলি ভিআর মাইনাস ভিএম। ভিআর কত, এআই প্লাস বিজে, ভিআর এর জায়গায় ভিআর এর মান বসাচ্ছি, ভিএম এর জায়গায় মান বসাবো ভিএম এর মাইনাস 3 আই ক্যাপ। তাহলে এটা ইকুয়াল টু কত, এটা আই ক্যাপ, এটা আই ক্যাপ, তাহলে এ মাইনাস 3 আই ক্যাপ প্লাস বি জে ক্যাপ। এটা হচ্ছে ভেলোসিটি অফ রেন উইথ রেসপেক্ট টু ম্যান। এইটা কি বলেছে, দ্য রেন অ্যাপিয়ার্স টু ফল ভার্টিক্যালি। তো যখন আমি ভালো করে বুঝবে পারি, যখন আমি ভিএমটাকে 3 আই ক্যাপ বসাচ্ছি তখন আমাকে এইটা খেয়াল রাখতে হবে যেন রিলেটিভ ভেলোসিটিটা মানে ভিআরএম অনলি ভার্টিক্যালি থাকে, তার মানে অনলি ওয়াই অ্যাক্সিস বরাবর থাকে। এক্স এর সঙ্গে ভার্টিক্যাল বলতে কি বোঝায়, ওয়াই অ্যাক্সিস বরাবর থাকে। তাই যদি অনলি ওয়াই অ্যাক্সিস বরাবর থাকে তার মানে আই ক্যাপের সহগটা 0 হতে বাধ্য।
যদি আমার ইনফরমেশন কি বলছে, আমি জাস্ট ভিআর ধরলাম, আমি জানতাম না কোন দিকে ভিআর, আমি একটা ধরেছি যার দুটো কম্পোনেন্ট আছে। ভিএম আমাকে ইনফরমেশন দেওয়া আছে, অ্যাকর্ডিং টু দ্য কনসেপ্ট অফ রিলেটিভ ভেলোসিটি আমি জানি ভিআরএম সমান ভিআর মাইনাস ভিএম। সেখানে এই দুটো মান বসালাম, দিয়ে একটা আমি ইকুয়েশন পেয়েছি। কিন্তু আমার কোয়েশ্চেন বলছে যে তোমার এই ইকুয়েশনটা এমন আসা উচিত যাতে করে দ্য রেন এপিয়ার্স টু ফল ভার্টিক্যালি, মানে বৃষ্টি উলম্বভাবে পড়বে। তাহলে বৃষ্টি যদি উলম্বভাবে পড়ে তার অনলি বি কম্পোনেন্টটা থাকবে, এ কম্পোনেন্টটা থাকা উচিত নয়, মানে এক্স কম্পোনেন্টটা থাকা উচিত নয়। তাহলে এক্স কম্পোনেন্ট যদি না থাকে তার মানে কি এই টার্মটা জিরো হবে। তাহলে আমি লিখতে পারি ফর দ্য ফার্স্ট কেস, only x component will survive, কেবলমাত্র x কম্পোনেন্টে থাকবে, will survive। তাহলে আমি বলতে only y component survive, x component 0 হবে। তার মানে কি a minus 3 is equal to 0, তার মানে কি a is equal to 3। তাহলে আমি ফার্স্ট ইনফরমেশনটা থেকে, ফার্স্ট লাইনটা থেকে আমি a এর ভ্যালুটা বের করে ফেলেছি, নিশ্চয়ই বুঝতে পারছিস। সেকেন্ড ইনফরমেশনটা থেকে আমি কি করার চেষ্টা করব, b এর ভ্যালুটা বের করার চেষ্টা করব। সেকেন্ড ইনফরমেশনটা কি বলছে দেখ, when he increases his speed to 6 km/h, তার মানে এখন তার ভিএমটা কত হয়ে গেছে 6। তাহলে আগে যেটা ভিএমটা 3 বসিয়েছিলাম এখন কত বসাবো, 6 বসাবো। ঠিক আছে, তাহলে দেখ, তাহলে এখন আমি যদি বলি সেকেন্ড কেসে আমি ভিআর মাইনাস ভিএম ভিআর কত বসাবো, যেটা ছিল a মাইনাস 3 আই ক্যাপ প্লাস বি, এখন বসাতে হবে 6 আমাদের, কারণ ভিএম কত 6 বলে দিয়েছে, মাইনাস ভিআর মাইনাস ভিএম 6 জে ক্যাপ, তাই কি ছিল না, a মাইনাস 3 হবে, এটা 6 আই ক্যাপ হবে, সরি ভিএমটা কত আই ক্যাপ, এটা যেমন ছিল তাই তেমনি লিখবো। দাঁড়া আমি ঠিক করে লিখছি, ভিআর মাইনাস ভিএম যেমন ছিল প্রথমে ইনিশিয়ালি, ভিআর কত ছিল এআই প্লাস বিজে, এইভাবে লিখি জেনারেলি যেমন, মাইনাস ভিএমটা কত হবে 6 আই ক্যাপ। কেন আই ক্যাপ দেখ কোন দিকে বলেছি, ভেলোসিটিটা কার ম্যানের, তো বাড়ি যেতে তো ব্যক্তির ভেলোসিটি সবসময় এক্স বরাবর, প্রথমে ছিল 3 এখন হয়েছে 6। তাহলে ওই জন্য প্রথমে ভিএমটা 3 আই ক্যাপ লিখেছিলাম, এখন ভিএমটা কত লিখছি 6 আই ক্যাপ। তাহলে ভিআরটা তো আগের মতনই লিখেছি এআই প্লাস বিজি, মাইনাস এখানে জাস্ট আমি লিখছি 6। বুঝা গেল ব্যাপারটা? তাহলে দেখ এইটা এখন আলটিমেটলি কত হবে, a মাইনাস 6 হবে আই ক্যাপ প্লাস বি জে ক্যাপ। এবারে a এর মানটা যেহেতু আমি আগে থেকে জেনে গেছি আমি বসিয়ে দিতে পারি, a এর মানটা আমি জেনে গেছি আগে 3, তাহলে 3 মাইনাস 6 আই ক্যাপ প্লাস বি জে ক্যাপ প্লাস বি জে ক্যাপ, এটা হচ্ছে ভিআর। এবার দেখ আবার একবার কোশ্চেনটা পড়, কোশ্চেনের সেকেন্ড পার্টটা কি বলেছে, যে when he increase his speed to 6 km/h it appears to meet him at an angle 45 degree। তাহলে এখন বলছে বৃষ্টিটা কোন দিকে পড়া উচিত, এমন ভাবে পড়া উচিত যাতে করে সেটা উলম্বের সঙ্গে 45 ডিগ্রি কোণ করে থাকে। তার মানে এখন দুটো কম্পোনেন্টই এক্সিস্ট করবে,
তার মানে এখন আলটিমেটলি যেটা বলতে চাইছে কোয়েশ্চেনটায়, যে এখন তোমার এই যে ভিআরএম যেটা বেরিয়েছে সেটা কেমন হওয়া উচিত। এখন ভিআরএম বলছে যে এমন হওয়া উচিত যাতে করে সেটা উলম্বের সঙ্গে 45 ডিগ্রি কোণ করে থাকে। তার মানে এদিকেও 45 হবে। তাহলে এইটা তোমার ভিআরএম হওয়া উচিত বলছে। তাহলে ভিআরএম যদি এইটা হয়, তার আমার এক্স কম্পোনেন্টটা কত আছে -3, এটা ম্যাগনিটিউডটা লিখছি, জাস্ট ম্যাগনিটিউড কত হবে 3, আর বি কম্পোনেন্টটা কত বলা আছে, এটা বি, এই 45 ডিগ্রি কোথায় বলা আছে কোশ্চেন। তো এটা আমি এইদিকে নিলেও কোনো অসুবিধা নেই, কারণ মাইনাস হলে এইদিকে নিলে ত্রিভুজের এইদিকে লেফট সাইডে তৈরি হবে। আমি জাস্ট ওই জন্য ম্যাগনিটিউডটা দেখছি। তাহলে দেখ আমার এক্স কম্পোনেন্টের মান কত 3, ওয়াই কম্পোনেন্টের মান কত বি। তাহলে এদিকে যদি বি হয় আর এদিকে যদি 3 হয়, আর এই 45 ডিগ্রিটা কে বলেছে কোশ্চেনে, যে রেন এমন ভাবে পড়বে যেটা মনে হবে ভার্টিক্যালের সঙ্গে কথা ডিগ্রি কোণ করে আছে। তাহলে অবভিয়াসলি এই ত্রিভুজটা থেকে আমি দেখতে পাচ্ছি tan 45 ডিগ্রি ইজ ইকুয়াল টু b/3। তাহলে tan মাইনাস 1, তাহলে b ইজ ইকুয়াল টু 3। তাহলে a এর মান কত পেয়েছিলাম 3, b এর মান কত পেলাম 3। a আগে পেয়েছিলাম 3, b এখন পেলাম 3। তাহলে ফাইনাল আমার যে অ্যানসারটা চেয়েছি এগুলো একটা চাইনি, ভিআরএম চাইনি। ভিআরএম তো দুবার দুরকম, কারণ দুবার কন্ডিশন চেঞ্জ করে দিয়েছি। আমার চেয়েছে ভিআর অ্যাকচুয়ালি। তাহলে ভিআর আমি কত ধরেছিলাম এআই ক্যাপ প্লাস বিজে ক্যাপ। তাহলে ভিআর মড কত হবে √a² প্লাস b²। তাহলে এ বি মান কত 3 3 আছে দুটো, √3² প্লাস 3², কত হবে 2√3 নাকি 3√2। মিটার পার সেকেন্ড। এইটা হচ্ছে ভেলোসিটি, অ্যাকচুয়াল ভেলোসিটি। আর অ্যাকচুয়ালি এর অভিমুখ কোন দিকে হবে, তাহলে আমি যদি ফাইনাল ফার্স্ট ডায়াগ্রামটাতে যাই এখানে, তাহলে এই অ্যাঙ্গেলটা আমার কত হবে এখন যদি থিটা বলি, দেখ tan থিটা সমান কত b/a, লম্ব ভূমি এটা কত বেরোলো, এটা আমার প্রয়োজন ছিল 3√2 মিটার পার সেকেন্ড। এটা কত b/a, 3 আছে 3/3 1, থিটা ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি। দেখ এইখানে লাকিলি সব 45 ডিগ্রি হয়ে গেল, নাও হতে পারতো। মানে যদি এইটা বলতো যে appears to meet him at an angle 30 ডিগ্রি, এটা যদি 30 ডিগ্রি বলতো তাহলে এইখানটা কত করতাম, এইখানটা 30 ডিগ্রি করতাম এইখানটাতে, তখন এটা তখন tan 60 সমান করতাম, তখন b এর কিন্তু অন্য ভ্যালু বেরোতো। এটা নেসেসারি না হয়েছে 45ই হবে ওটা কি, কিন্তু এইখানে প্রবলেমটা এমন ভাবে দিয়েছে যে এটা 45 হলো, তাহলে b টা যা b আর এটা সেম বেরোলো, যার জন্য ওটা 45 হলো, কিন্তু এটা নেসেসারি নয়। মনে কর এইটা যদি আমি বলতাম যে 30 ডিগ্রি কোণে পড়েছে উলম্বের সঙ্গে, তাহলে এই কোণটা আমি কত লিখতাম 60, তাহলে এটা তো tan 60 সমান b/3, তাহলে tan 60 কত √3, তাহলে √3 সমান b, তাহলে b সমান 3√3, তখন এটা চেঞ্জ হয়ে যেত। তাহলে a3 আর b যদি 3√3 হয় এটা কত √3² প্লাস 3√3 হোল স্কয়ার, এটা সমান পেয়ে যেতাম একটা। সিমিলারলি তখন tan থিটা হয়ে যেত b/a, তখন tan থিটা হয়ে যেত b/a 3√3/3√3। কি বলছি বোঝা যাচ্ছে? তাহলে কিন্তু যে কোশ্চেনের ক্ষেত্রে এইরকম পরিস্থিতি উৎপন্ন হবে যে তোকে ডাইরেক্ট রেনের ভেলোসিটিটা তো জাস্ট রিলেটিভ ভেলোসিটি দিয়ে আপেক্ষিক বেগ দিয়ে প্রবলেমটা দিচ্ছে, রেনের আপেক্ষিক বেগ যেটা appears to fall, দুটো কন্ডিশন দিয়ে যদি এরকম ভাবে কোশ্চেন দেয় তখন তোকে এই প্রসেসটা ইউজ করাই সবচেয়ে বেটার। না হয়তো আগেরটা যেরকম ছিল এরকম করতেই পারিস, অসুবিধা নেই। আর এমনি সিম্পল যদি তোকে প্রবলেম দেয়, জাস্ট ভিএম ভিআর দেওয়া আছে মনে করো, ভিআরএম নির্ণয় করতে হলে জাস্ট √VR² প্লাস vm² বললেই বেরিয়ে, এই প্রসেসটা ইউজ করার দরকার নেই। ওকে, বল। হুম 45 ডিগ্রি না, আমি বলছি যে ওইটা নেসেসারি নয়। যে দেখ আমি বলতে চাইছি যেটা, যে আমরা কি দেখলাম যে এইখানে দেখ এখানে কোশ্চেনটা বলা আছে 45 ডিগ্রি, ওই জন্য কি
আমি এটা 45 ডিগ্রি ইউজ করেছিলাম। এরপরে আমার যেরকম বি আর এর ভ্যালু বেরোবে সেই অনুযায়ী ফাইনাল ট্যান থিটাটা এখানে হবে বি বাই এ, যেটা অ্যাকচুয়ালি ভি আর কোন দিকে আছে। কিন্তু সেটা নেসেসারি নয় যে ওইখানে 45 হলে এখানে 45 হবে, ওইখানে 30 হলে এখানে কোশ্চেনে 30 দেওয়া থাকলে এখানে 30 হবে, কোশ্চেনে 60 দেওয়া থাকলে এখানে 60 হবে, এটা নেসেসারি নয়। কি বলছি বুঝতে পারছিস তো? এই কোশ্চেনটার ক্ষেত্রে ওটা সবগুলো সেম সেম কারণ এগুলো দেখ, এটা 3, এটা 6, এটা 45 দেওয়া ছিল, তারপরে হচ্ছে এটা মনে কর প্রথমে এটা আমি পাল্টে দিতে পারতাম, তো দুটোই আমি পাল্টে যদি টু এ ম্যান ওয়াকিং টু দ্য রেন অ্যাপিয়ার্স টু ফল ভার্টিক্যালি না বলে বললাম যে অ্যাপিয়ার্স টু ফল 30 ডিগ্রি প্রথমে, পরে হলো 60 ডিগ্রি। কি বলছি বুঝতেছিস? তখন তো দুটো ক্ষেত্রেই আমাকে ট্যান থিটা করে বের করতে হতো, আমি ডাইরেক্ট এটা a - 3 = 0 করতে পারতাম। এখানে ডাইরেক্ট ভার্টিক্যালি বলে দিয়েছি বলে আমি a - 3 টাকে 0 করতে পারছি, কারণ তাহলে হরাইজন্টাল কম্পোনেন্ট না থাকে। ঠিক আছে, দেখ আমি বলছি যে মেন প্রসেস হচ্ছে এটা, যে তোকে প্রথমে আগে ভিআর ধরে নিতে হবে, তাহলে ভিআর AI + বিজে হবে। এবারে দেখ বাকি ইনফরমেশন সব কোশ্চেন থেকে নিয়েছি আমি, ভিএম দেওয়া ছিল, তারপরে আমি ভিআরএম নির্ণয় করলাম, তারপরে দেখলাম কোশ্চেনে কি কন্ডিশন আছে সেই অনুযায়ী আমি ভিআরএমটা পুট করলাম। সেকেন্ড টাইম আবার আমি দেখলাম যে ভিএম কত আছে, ফের আমি ভিআরএম লিখলাম, দেখলাম কোশ্চেনে কি কন্ডিশন আছে, আমি ওখানে বসিয়ে দিলাম। তার ফলে তো নেসেসারি যে কোয়ান্টিটি গুলো দরকার সেগুলো অটোমেটিক্যালি বেরিয়ে আসবে দুটো ইকুয়েশন থেকে। আর কোয়েশ্চেনটা এমন ভাবেই ফর্ম থাকবে নিশ্চয়ই যাতে করে আমার এই দুটো ইকুয়েশন থেকেই বেরোয়, তার কারণ আমার যতগুলো আননোন ভেরিয়েবল ততগুলো ইকুয়েশন দরকার, না হলে তুই সলভ করতে পারবি না কোয়েশ্চেন। ঠিক আছে, তো এইটাই ম্যান রেন প্রবলেমের সব থেকে টাফ অঙ্ক এরকম ধরনেরই থাকে, তার থেকে বেশি টাফ থাকে না, এর থেকে বেশি টাফ হয়নি অঙ্ক আসলে ম্যান রেন প্রবলেমে। এবারে সিম্পল ওইটা দিয়ে ম্যাক্সিমাম ক্ষেত্রে করে বাই চান্স এটা থেকে পড়ে যেতে পারে এরকম ধরনের কোয়েশ্চেন, তখন তোরা এরকম করবি। এবারে নেক্সট আমরা যেটাতে যাব সেটা হচ্ছে অবভিয়াসলি ওই নদীতে যে নৌকোর বেগ বা সুইমারের বেগ যেটা, ঠিক আছে, ভেলোসিটি অফ বোটম্যান হচ্ছে, হ্যাঁ, ভেলোসিটি অফ বোটম্যান অন রিভার, আমি বলছি কারো রেসপেক্ট এখন বলছি না, অন রিভার বিভিন্ন সিচুয়েশন তৈরি হবে, ভেলোসিটি অফ বোটম্যান অন রিভার। জাস্ট আমরা একটা এজিউম করি যে নদী একটা মনে কর, সিম্পলিটা, ঠিক আছে, দুটো পার, তাহলে আমরা দেখবো যে এক পার থেকে আরেক পারের দূরত্ব কত, সেটা আমি ধরে নিলাম সাপোজ ধর ডি পরিমাণ চওড়া নদীর। এবার দেখ যদি মনে করো আমি এই পাশ থেকে এই পাশে পেরোতে চাই, সিম্পল মনে করো আমি এই পাশ থেকে এই পাশে পেরোতে চাইছি, সিম্পল, তাহলে আমি কি করব, যদি নদীতে কোনো রকম স্রোত না থাকে, ইটস ভেরি সিম্পল, ওয়ান ডাইমেনশনাল মোশন। আমি মনে করি এই বরাবর বেরিয়ে গেলাম ভি ভেলোসিটি নিয়ে, ভেলোসিটি অফ বোটম্যান ভিবি, ভেলোসিটি অফ বোটম্যান স্থির জলে, স্ট্যাগন্যান্ট ওয়াটার, এতে আমি যেটা বলছি সিম্পল জাস্ট যখন স্ট্যাগন্যান্ট ওয়াটার থাকছে স্থির জলে, তো তখন আমার সিম্পলি ওয়ান ডাইমেনশনাল মোশন, এটা দেখ এস সমান ভিটি, তাহলে টি টাইম প্রয়োজন হয় এখান থেকে এখানে, কোন যদি ভিভি ভেলোসিটি নিয়ে যাচ্ছে, দিস ইজ ভেলোসিটি ইজ কনস্ট্যান্ট, মানে কি সমবেগে যাচ্ছে বা এক্সিলারেশন নিয়ে যেতে পারে, সেক্ষেত্রে ওয়ান ডাইমেনশনাল, দিস ইজ ওয়ান ডাইমেনশনাল মোশন। জাস্ট সিম্পল বিষয়টা হচ্ছে ডি ইজ ইকুয়াল টু ভিবি ইন্টু টি, ভেলোসিটি অফ বোটম্যান ইন্টু টাইম। তাহলে আমি যদি টাইম নির্ণয় করতে এখান থেকে আমি সিম্পল টি ইন্টু ডি বাই ভিবি আমি নির্ণয় করতে পারবো কতক্ষণ সময় লাগবে। কিন্তু মেন প্রবলেমটা হবে কোনখান থেকে, যখন আমাকে স্রোতের ভেলোসিটি দেবে, ঠিক আছে, নদীতে যখন স্রোত যখন উপস্থিত থাকবে তখন কি হবে। তাহলে এবার মনে করো আমি ভাবছি কেস বিতে যে আমার মনে করো নদীতে একটা স্রোত রয়েছে এদিকে বরাবর, সিম্পল এদিক বরাবর থাকতে পারে, এদিক বরাবর থাকতে পারে, সেটা আলাদা কথা। যেমন ধরে নিচ্ছি নদীর এই বরাবর বইছে,
এই বরাবর বইছি, তাহলে এটা কত ইউ। ইউ আমি ধরলাম স্রোতের বেগ। এবার দেখ, এখন যদি আমি এইখানে স্টার্ট করি বেরোতে, আমি নিশ্চয়ই আর এখানে পৌঁছাবো। তাহলে আমি মনে করি এখান থেকে স্টার্ট করেছি, আমি কোথায় পৌঁছাবো? এই দিকে কোথাও একটা গিয়ে পৌঁছাবো। কারণ কি, তুই দেখ আমার যে নেট ভেলোসিটিটা সেটা এইদিকে বরাবর হবে, বুঝলে? এদিকে যদি ভিবি হয়, এদিকে যদি ভিউ হয়, জাস্ট ভেক্টর যোগ। এদিকে যদি আমার ভিবি থাকে ভেবে দেখ, আর এদিকে যদি আমার ভি ইউ সিম্পল ইউ থাকে ইউ, তাহলে এদের লব্ধি কোন দিকে হবে? এদিকে। তাহলে দেখ লব্ধিটা আমার এদিকে হবে। তার মানে আমি যদি এইখানে যে পৌঁছাই, এখানে যদি আমি স্টার্ট করি, আমি এইখানে যে পৌঁছাবো এ বি সি, তাহলে এবিটা ছিল আমার ডি ডিস্টেন্স, কিন্তু এসিটা তো আমার ডি ডিস্টেন্স নয়। এসিটা কত ডিস্টেন্স? এটা যদি ডি হয়, এটা যদি আমি এক্স বলি, তাহলে এসি কত বল দেখি? রুট ওভার ডি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। এসি ইজ ইকুয়াল টু রুট ওভার ডি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। আর বিসি আমি এক্স ধরেছি। বিসিটা কি বলতে কি, পার বরাবর কতটা সরণ হয়েছে আমি বলতে পারি। যে আমি এখানে স্টার্ট করেছিলাম, আমি এখানে পৌঁছেছি, তার আমার পার বরাবর যদি আমি অপোজিট পাশে কোথায় ছিলাম, এখানে ছিলাম লম্ব দূরত্ব আমার এখানে ছিল, আমি পাড়ের এই অবস্থানে থাকা মানে এই অবস্থানে থাকা, এই দিকের সাপেক্ষে আমি যদি ধরি হরাইজন্টাল ডিরেকশনের সাপেক্ষে, ভেবে দেখ আমার এই পজিশনটা আর এই পজিশনটা সেম। কি বলছি বুঝতে পারছিস? আমি যদি বলি এখান থেকে আমি যদি ফ্রেম অফ রেফারেন্স থাকে, আমি সরণ কত বলবো? কোনো সরণ হয়নি বলবো। পার্টিকেলটা এখানে ছিল, সরণ টি সমান 0 সময়ে হরাইজন্টাল বরাবর কোনো সরণ হয়নি। ভেবে দেখ, আমি বলছি মনে কর তোর এটা সাপোজ তোর কোঅর্ডিনেট সিস্টেম এটা। আমি মনে কর পার্টিকেলটাকে এখানে রেখেছি, পার্টিকেলটার পজিশন এইটা বলছি, তো যদি আমি জিজ্ঞেস করি এক্স অক্ষ বরাবর পার্টিকেলটা সরণ কত, এখানে 0 এখানেও 0, বা এখানে যা হবে এখানে তাই হবে। যদি পার্টিকেলটা এইখানে রাখি, তুই বলবি যে এক্স অক্ষ বরাবর পার্টিকেলটা সরণ 0, যদি এইখানে রাখি বলবি এক্স অক্ষ বরাবর পার্টিকেলটা সরণ 0, এইখানে রাখলেও বলবি পার্টিকেলটা সরণ 0 এক্স অক্ষ বরাবর, বাট ওয়াই অক্ষ বরাবর ডিফারেন্স আছে। দেখ, তাহলে যদি আমি এইখানে দাঁড়িয়ে জিজ্ঞেস করি যে এইখানে যে পার্টিকেলটা আছে তার ডিসপ্লেসমেন্ট কত, হরাইজন্টাল ডিরেকশনের সাপেক্ষে 0, এখানে থাকাও যায়, এখানে পার্টিকেলটা থাকাও তা সেম বিষয়। কিন্তু যদি আমি বলি যে পার্টিকেলটা হরাইজন্টাল বরাবর নদীর পাড় বরাবর কতটা সরণ হয়েছে, তাহলে এক্স। তাহলে দেখ আমি পৌঁছাচ্ছি এইখান থেকে এইখানে, ভালো করে বুঝ, আমার পৌঁছানো স্থির জল থাকলে আমার পৌঁছানো কথা ছিল এ পয়েন্ট থেকে বি পয়েন্ট, কিন্তু স্রোতের বেগের জন্য আমি পৌঁছাচ্ছি এ পয়েন্ট থেকে সি পয়েন্টে। তাহলে আমার অতিক্রান্ত দূরত্ব হয়েছে আমার এ থেকে সি পর্যন্ত। ভেবে দেখ, আমি এ থেকে সিতে গেছি, এবং সেটা বলা যাবে না, এটা আমি এই ওয়ার্ডটা আমি তুলে, এর অতিক্রান্ত দূরত্ব নাও বলা যেতে পারে। কারণ দেখ আমি কিভাবে গেছি সি পর্যন্ত আমি জানি না আদৌ। আমি প্রথমে এইভাবে গেছি, তারপরে এইভাবে গেছি, তারপরে এইভাবে গেছি, তারপরে এইভাবে যেতে পারি, বাট আমার এই বরাবর সরণ আমি বলতে পারি এসি হয়েছে, আর পার বরাবর সরণ হয়েছে এক্স, কিন্তু দুটো একই টাইমে হয়েছে। দিস ইজ মোস্ট ইম্পর্টেন্ট থিং, যে আমি যে সি পয়েন্টে পৌঁছেছি সেম টাইমেই তো আমি বি থেকে সিতেও গেছি। আমি যদি অরিজিনটা এতে রাখি, আমি যদি জিজ্ঞেস করি যে এ পয়েন্টের সাপেক্ষে, ভেবে দেখ এ পয়েন্টের সাপেক্ষে যখন আমি সিতে পৌঁছেছি, বি পয়েন্টের সাপেক্ষে তখনই আমি সিতে পৌঁছেছি। আমার কথাটা বুঝতে পারছিস? কারণ বুঝতে পারছিস না, আমি বলতে চাইছি দেখ, তুই মনে কর নদীর এক পাড় থেকে আরেক পাড়ে যাচ্ছিস, সিম্পল বিষয়টা এইটা মনে কর। আমি বলছি যে গঙ্গার এইদিকে পাড়, তুই হাওড়া ব্রিজের এদিক থেকে এদিকে প্রিন্সেপ ঘাট আছে, এখানে সাপোজ এদিকে আছে মনে কর প্রিন্সেপ ঘাট, আর তুই এখানে কোন একটা পয়েন্ট থেকে যাচ্ছিস।
এবার তুই প্রিন্সেপ ঘাটে না পৌঁছে তুই এখান থেকে স্টার্ট করে এই সি পয়েন্টে এখানে কোনো একটা জায়গায় তুই পৌঁছে গেলি। কথা আমি কি বলছি, তাহলে দেখ এই হাওড়া ব্রিজের এই পয়েন্ট থেকে বা এইদিকে হাওড়া ব্রিজের এইদিকে এই পয়েন্ট থেকে যদি আমি তোকে সি পয়েন্টে যেতে বলি, আমি যদি জিজ্ঞেস করি যে তোর এইখান থেকে সি পয়েন্টে পৌঁছাতে মানে এই স্থানটাতে পৌঁছাতে কত সময় লেগেছে, তুই সাপোজ বললি যে আমি 9টায় বেরিয়েছিলাম আর এখানে যে আমি সি পয়েন্টে যে আমি কটায় পৌঁছেছি 9:30, এই পয়েন্টে আমি 9টায় বেরিয়েছিলাম, সি পয়েন্টে আমি 9:30টায় পৌঁছেছি। এবারে একজন ব্যক্তি মনে করে ওই প্রিন্সেপ ঘাটে তোর জন্য অপেক্ষা করছিল, বুঝলে দেখ। তো তুই যদি এইখান থেকে তাকে ফোন করিস যে আমি পৌঁছে গেছি, আমার ঘড়িতে 9:30 বাজছে, তোমার ঘড়িতে কত বাজছে? 9:30 বাজবে তো। কথা আমি কি বলছি, তা দেখ যখন তুই এইখানে ছিলি তখন তুই ওকে জিজ্ঞেস করলি যে আমি বেরোচ্ছি এখান থেকে, তোমার ঘড়িতে কত বাজছে? ও বলবে 9টা, তুই বলবি 9টা। সি বিন্দুতে পৌঁছে তুই ওকে ফোন করলি যে আমার ঘড়িতে 9:30 বাজছে, ওর ঘড়িতে কটা বাজবে? 9:30। তার মানে তুই প্রিন্সেপ ঘাটের এই ব্যক্তিটার সাপেক্ষে এইখানকে গেছিস আধ ঘন্টায়, আর তুই হাওড়া ব্রিজের এই দিকের এই পয়েন্ট থেকে এই পয়েন্টে গেছিস আধ ঘন্টাতে। পয়েন্টটা বুঝতে পারলি কি? তার মানে আলটিমেটলি ম্যাথামেটিক্যালি আমি বলতে পারি যে তোর বি থেকে সিতে যেতে যা সময় লেগেছে তোর এ থেকে সিতে যেতে তাই সময় লেগেছে। কারণ ইনিশিয়ালি তোর ভার্টিক্যালি হরাইজন এই দিকের ডিরেকশনের সাপেক্ষে কি তোর এ পয়েন্টে থাকাও যা আর বি পয়েন্টে থাকাও তাই তো। যখন আমি ডিসপ্লেসমেন্টটা এই বরাবর মাপছি আমার অরিজিনটা কোনটা? এইটা আমার তো হয়ে যাচ্ছে তখন এক্স অ্যাক্সিস আর এইটা হয়ে যাচ্ছে ওয়াই অ্যাক্সিস না। তাহলে আমি এই বিন্দুর সাপেক্ষে আমি যদি বলি যে তোর এক্স অক্ষ বরাবর কত সরণ, এই বিন্দুতে থাকলেও 0 সরণ, বি বিন্দুতে থাকলেও 0 সরণ। বাট যখন তুই সি বিন্দুতে পৌঁছে গেছিস ভেবে দেখ, তখন তো যখন তুই সি বিন্দুতে পৌঁছে গেছিস তখন দেখ তখন ওয়াই অক্ষ বরাবর তোর কত সরণ 0, কিন্তু এক্স অক্ষ বরাবর সরণ এক্স। কিন্তু তুই এ পয়েন্ট থেকে যদি আমি সরণ ধরি আড়াআড়ি সরণ হয়েছে দেখ এদিকে এসি, কিন্তু পুরো সিস্টেমটা তুই যখন এই পয়েন্টে পৌঁছেছিস আমি যে খান থেকে ডিসটেন্সটা পরিমাপ করে আলাদা হতে পারে, কিন্তু এইখান থেকে এইখানে যেতে পৌঁছাতে টাইমটা তো একই লেগেছে না। কথা আমি কি বলছি বুঝেছি? মনে কর সাপোজ আরো আমি ভালোভাবে এক্সাম্পল দিয়ে দিচ্ছি। মনে কর এইটা হচ্ছে যে বাঁকুড়া আর এটা হচ্ছে দুর্গাপুর, হয়েছে। আর মনে কর এইখানে আছে রায়পুর, হয়েছে। এবারে তুই বাঁকুড়া থেকে দুর্গাপুর বাসে গেলি, খুব সিম্পল বিষয়টা, তোর সময় লেগেছে 1 ঘন্টা। তোর সরণ কত রে? যদি 45 কিলোমিটার হয় তাহলে তুই বলবি আমার সরণ এক সময় 45 কিলোমিটার, টাইম লেগেছে 1 ঘন্টা। এবারে আমি মনে কর দাঁড়িয়ে আছে রায়পুরে, আমি কত বলবো? তোর সরণ 45 প্লাস এদিকে 65 কিলোমিটার। আমি যদি রায়পুর থেকে বলি যে তোর সরণ কত, আমি কত বলবো? সরণ বা পজিশন যদি বলি, পজিশন বলে আর বলি, আমি যদি বলি তোর রায়পুরের সাপেক্ষে এই মুহূর্তে পজিশন কত? 65 প্লাস 45, এটা কত হচ্ছে? 110 কিলোমিটার। দেখ 1 ঘন্টা টাইমে তুই আমার কাছ থেকে 110 কিলোমিটার চলে গেছিস, কিন্তু বাঁকুড়ায় যে দাঁড়িয়ে আছে তার কাছ থেকে মাত্র 45 কিলোমিটার গেছিস। কি বলছি বুঝতে পারছিস? তার মানে আমি যেটা বলতে চাইছি যে আমি যদি বিভিন্ন জায়গায় ফ্রেম অফ রেফারেন্সটা রাখি, বিভিন্ন ডিস্টেন্সে আমি যদি ফ্রেম অফ রেফারেন্সটা রাখি, তার উপর ডিপেন্ড করছে তোর ডিসপ্লেসমেন্টটা কত হয়েছে। কারণ কিছুটা ইনিশিয়াল ডিসপ্লেসমেন্ট হয়ে থাকতে পারে, তো আমি টাইমটা পরিমাপ করার আগেই। তাহলে আমি 9টা থেকে যদি টাইম পরিমাপ করতে শুরু করি, তুই 10টার সময় দুর্গাপুরে পৌঁছাবি, তো টাইমটা মনে কর যে বাঁকুড়ে দাঁড়িয়েছিল সে যখন স্টার্ট করেছে পরিমাপ করতে, যে রায়পুরে দাঁড়িয়েছে সে একই সময় স্টার্ট করেছে পরিমাপ করতে। তাহলে তুই বাঁকুড়া থেকে দুর্গাপুর চলে গেছিস 1 ঘন্টায়, তুই রায়পুরের সাপেক্ষেও বাঁকুড়া থেকে দুর্গাপুর 1 ঘন্টায় গেছিস, বাস রায়পুরের সাপেক্ষে তোর ডিস্টেন্স কত দুর্গাপুরের? তুই আমার থেকে কত দূরত্বে আছে? আমি বলবো 110 কিলোমিটার, যে বাঁকুড়া দাঁড়িয়েছে সে বলে 45 কিলোমিটার।
তার মানে বাঁকুড়ার সাপেক্ষে তোর 1 ঘন্টায় সরণ হয়েছে 45 কিলোমিটার, কিন্তু রায়পুরের সাপেক্ষে ওই 1 ঘন্টায় তোর সরণ হয়েছে 110 কিলোমিটার। ব্যাপারটা বুঝতে পারলে আমি কি বলতে চাইছি? টোটালটা ডিপেন্ড করছে আমার ফ্রেমটা কোথায়, অরিজিনটা কোথায় তার উপরে। পজিশনের অরিজিনটা কার সাপেক্ষে আমি পরিমাপটা করছি। সিমিলারলি আমি যদি এ সাপেক্ষে পরিমাপ করি, তাহলে সি বলবো যে সি পয়েন্টে যখন দিয়ে পৌঁছে সরণ কতটা এসি, এ যদি বি থেকে পরিমাপ করে সে কত বলবে বিসি। কিন্তু তো সি পয়েন্টে যদি পৌঁছেছে যে কি টাইমে না, এ পয়েন্টে দাঁড়িয়ে সে যখন ঘড়ি দেখতে শুরু করেছে, বি পয়েন্টে সে যখন সে একই সময় ঘড়ি দেখতে শুরু করবে, কারণ তোর স্টার্টিং এর পরেই ঘড়িটা স্টার্ট হবে, স্টপওয়াচটা চালু হবে। এটাই আমি বলতে চাইছি। তার মানে আমি যদি টাইমটা বের করতে পারি আমার এ থেকে সি পর্যন্ত যেতে কতটা সময় লেগেছে, আমি যেভাবে টাইমটা, সেটা আমার এই ক্ষেত্রে প্রযোজ্য হবে, এই ডিস্টেন্সটার ক্ষেত্রে প্রযোজ্য হবে, সেটা আমার এই ডিস্টেন্সটার ক্ষেত্রে প্রযোজ্য হবে। এটাই আমার মেন বলার উদ্দেশ্য ছিল। এবারে দেখ বিষয়টা। তাহলে বল এই বরাবর ভেলোসিটি কত, এসি বরাবর ভেলোসিটি কত? √VB² + U²। কারণ কি এই বরাবর ভেলোসিটি ছিল ভিবি, এই বরাবর ভেলোসিটি হচ্ছে যে ইউ। তাহলে অবভিয়াসলি এই বরাবর ভেলোসিটি হবে কত? এই দুটোর যোগফল, ভেক্টর যোগ, এবং দুটো কি আছে পরস্পর সঙ্গে লম্ব আছে, তার মানে √VB² + U²। তাহলে এটা এসি হচ্ছে সরণ। সাপোজ হচ্ছে যে এ থেকে সি পর্যন্ত সময় লেগেছে টি, তাহলে টি সমান কত হবে? ডি বাই ভেলোসিটি। টি ইজ ইকুয়াল টু ডি বাই ভেলোসিটি, বাট এখানে ডি কত? এসি। এসি বাই √VB² + U²। এসি সমান কত? ডিসটেন্স। এস সমান ভিটি, এসি ইজ ইকুয়াল টু ভি ইনটু টি, বাট ভি এখানে কত? রিলেটিভ ভেলোসিটি বা লব্ধি বেগ আমি বলতে পারি। √VB² + U²। এটা যে টাইম। এবার এই সেম টাইমে এই বি থেকে সি তে গেছে, তাহলে এক্স সমান কত হবে? কিন্তু ইন্টারেস্টিং বিষয় হচ্ছে দেখ, এই বরাবর বেগ কত? অনলি ইউ। পার বরাবর বেগ কত? অনলি ইউ, স্রোতের বেগ। তাহলে এক্স আমি কত বলবো দেখ, সিম্পল ইউ ইনটু টি। তাহলে টি সমান এক্স বাই ইউ। এই দুটো টাইম সেম। তাহলে প্রবলেমের ক্ষেত্রে আমার সুবিধাটা কি হবে দেখ, মনে কর আমি এক্সটা জানি, আমাকে পার বরাবর সরণ বলে দেওয়া আছে আর স্রোতের বেগ বলে দেওয়া আছে দেখ, তাহলে আমি টাইমটা এইখান থেকে বের করে নিতে পারবো, যে টাইমটা আমি এখানে ইউজ করতে পারি। অথবা মনে কর আমাকে এই এসিটা দেওয়া আছে, ভিবি ইউ দেওয়া আছে, এখান থেকে আমি টাইমটা বের করে এইখানে টাইমটা ইউজ করতে পারি। তার ফলে আমার এই দুটোর ক্ষেত্রে একটা কমন ইনফরমেশন হয়ে যাচ্ছে টাইমটা। তার ফলে কি হবে, আমি এক্স বাই ইউ সমান এসি বাই ভিবি স্কোয়ার ইউ স্কোয়ার করে আমি এখান থেকে আননোন কোয়ান্টিটিটা বের করতে পারবো, যেটা আমাকে জিজ্ঞেস করবে কোশ্চেন। কি বলছি বুঝতে পারছিস বিষয়টা? তাহলে এইটা একরকমের কেস গেল যেটা থেকে আমাকে কোশ্চেন আস্ক করতে পারে, যেখানে আমি এইখানে জাস্ট বেরিয়েছি একটা নির্দিষ্ট ভেলোসিটি নিয়ে, আর স্রোতের বেগ আমার এদিকে থাকার কারণে স্রোতের বেগে মিলে একটা লব্ধি বেগ হয়েছে, সেই বরাবর আমি গেছি। এবার তার জন্য আমি দেখছি যে এর পাড়ের অপোজিট বিন্দু থেকে আমার কতটা সরণ হয়েছে, এইখান থেকে এই কোণাকুণি আমার কতটা সরণ হয়েছে, তাতে কত টাইম লেগেছে, মানে একটা কাইনেমেটিক্স এর ইনভলভিং কোয়ান্টিটি গুলো আমি এখান থেকে বের করছি। নেক্সট আরেকটা কেস কি হতে পারে, যে মনে করো আমি এইখান থেকে ডাইরেক্ট এই পাড়ের বি বিন্দুতে পৌঁছাতে চাইছি, আমি ডাইরেক্ট মনে করো বি বিন্দুতে পৌঁছাতে চাইছি, আমি এইদিকে পৌঁছাতে চাইছি। তাহলে আমি বুঝতে পারছি যে আমাকে এই বরাবর বেরোতে হবে, এই বরাবর এমন ভাবে বেরোতে হবে যাতে করে কি এর এদিকের ভেলোসিটিটা দেখ, এদিকে কি আমি তো ভেলোসিটি অফ বোটম্যান বলবো, আর এদিকে কি আছে? ইউ আছে। তাহলে ভিবি আর ইউ যাতে লব্ধি বেগটা একদম সরাসরি এরকম হয়, তাহলে কি আমি এই বরাবর যেতে পারবো, পাড়ের একদম ঠিক এক্স্যাক্টলি অপোজিট প্রান্তে উঠতে পারবো। সেই কেসটা তাহলে আমরা এখানে ডিসকাস করি। দেখ তাহলে নেক্সট কেস আমি বলতে পারি সিতে।
এটা ওই দিকের বিন্দুটা, এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, এটা ডি যেরকম আছে। তাহলে আমি এবারে স্টার্ট করছি এই দিক থেকে। মনে করো আমি এই দিক থেকে এমন ভাবে স্টার্ট করেছি দেখ, যাতে করে আমি ঠিক এই পারে পৌঁছাই। এদিকে সঙ্গে থিটা অ্যাঙ্গেল, কখন এটা হবে, কোন অ্যাঙ্গেলে বেরোলে এটা সম্ভব সেটা আগে দেখে যায়। তাহলে এই বরাবর কি আছে, ইউ। তাহলে ভিবির দেখ আমি দুটো কম্পোনেন্ট পাবো এখানে। ভিবির একটা কম্পোনেন্ট হবে এদিকে ভিবি সাইন থিটা, ভিবির একটা কম্পোনেন্ট হবে এইদিকে ভিবি কস থিটা। তাহলে দেখ, যদি আমার ভেলোসিটিটা ভিবি কস থিটা, এ থেকে বি বরাবর ভিবি কস থিটা, তাহলে এই ভিবি কস থিটা আমাকে এ থেকে বি তে নিয়ে যাবে, এবং এ থেকে এক্স্যাক্টলি আমি বি পয়েন্টে পৌঁছাবো তখনই যখন এই স্রোতের ভেলোসিটি ইউর কোনো ভূমিকা থাকবে না। কারণ ইউর ভূমিকা থাকলে তো আমি এই দিকে আসতে শুরু করবো। তাহলে ইউর ভূমিকাটাকে কে নালিফাই করবে, এই ভিবি সাইন থিটা। তাহলে আমাকে এমন একটা ভেলোসিটি নিয়ে এখানে বেরোতে হবে, এমন একটা ডিরেকশনে, যাতে করে ভিবি সাইন থিটা অবভিয়াসলি ইকুয়াল টু ইউ হয়, হতেই হবে, না হলে আমি এই পারে এক্স্যাক্টলি পৌঁছাতে পারবো। আমার এখন উদ্দেশ্য এই পারে এক্স্যাক্টলি পৌঁছানো, তার শব্দ কি, কারণ অন্য এই কোনো জায়গায় পৌঁছালে কি হতে পারে সে তো আমি আগে দেখে নিয়েছি অলরেডি আগের কেসটাতে। এই কেসটাতে আমার উদ্দেশ্য এক্স্যাক্টলি বি পয়েন্টে পৌঁছানো, এক্স্যাক্টলি বি পয়েন্টে পৌঁছানো। তাহলে এক্স্যাক্টলি বি পয়েন্টে পৌঁছানোর যেটা মেন কন্ডিশন, সেটা হচ্ছে ভিবি সাইন থিটা ইকুয়াল টু ইউ। তার মানে সাইন থিটা ইকুয়াল টু অবভিয়াসলি ইউ বাই ভিবি, একটা কন্ডিশন ফার্স্ট। ঠিক আছে, এইবারে দেখ, তাহলে আমার এ থেকে বি তে যেতে কত টাইম লাগবে। তাহলে দেখ, এটা তো ভেরি সিম্পল, কারণ এ থেকে বি তে আমার ভেলোসিটি কত আছে, ভেলোসিটি হচ্ছে ভিবি কস থিটা। এ থেকে বি এর দিকে যেতে আমার ভেলোসিটি কত আছে, ভিবি কস থিটা। আমার ডিসটেন্স কত আছে, ডি। তাহলে সিম্পল এস ইকুয়াল টু ভিডি। তাহলে এস বলতে কত, ডি। ভি বলতে কত, ভিবি কস থিটা ইনটু টি, জাস্ট সিম্পল। তাহলে টি ইকুয়াল টু কত হচ্ছে, ডি আপন ভিবি কস থিটা। বুঝলি, তাহলে এই টাইমটা লাগছে না, ডি আপন ভিবি কস থিটা। তাহলে দেখ, এইখান থেকে এইখানে এক্স্যাক্টলি পৌঁছাতে এই টাইমটা লাগে। এবারে দেখ, ভেবে দেখ এই টাইমটা কখন, এই টাইমটা কখন মিনিমাম হবে, যখন কস থিটা ম্যাক্সিমাম হবে। যে আমি সব থেকে কত কম সময়ে অপর পারে পৌঁছাতে পারবো, ভেবে দেখ কত কম সময়ে আমি অপর পারে পৌঁছাতে পারবো যদি আমি বলি, তাহলে আমার সেক্ষেত্রে কি হবে, কস থিটা 0 হবে। দেখ তাহলে দেখ কস থিটা 1 হবে, কারণ দেখ টি ইকুয়াল টু টি মিনিমাম, টি ইকুয়াল টু টি মিনিমাম কখন হবে, যখন কস থিটা ইকুয়াল টু ম্যাক্সিমাম। দেখ নিচটা যদি ম্যাক্সিমাম হয় তবে তো সামথিং এই ডি ডিভাইড বাই ম্যাক্সিমামটা মিনিমাম হবে, কারণ ভিবি তো ফিক্সড, ভিবি তো আমি একটা ভেলোসিটি নিয়ে বেরিয়ে গেছি অলরেডি। তার আমি ভেরি করতে পারছি কি, ভিবিটাকে যদি আমি কনস্ট্যান্ট রাখি, ভেরি করতে পারবো থিটা। আমি এই দিকের সঙ্গে বেরোতে পারি, এঙ্গেল করে এইখানে বেরোতে পারি, তাহলে থিটা বিভিন্ন হবে। বাট মিনিমাম সময় আমার এখান থেকে এখানে পৌঁছাতে কখন লাগবে, কখন মিনিমাম সময় লাগবে, যখন cos থিটাটা ম্যাক্সিমাম হবে। আর cos থিটার ম্যাক্সিমাম মানে কত, 1। তার মানে থিটা কত, 0 ডিগ্রি, 0 ডিগ্রি। তার মানে দেখ, আমি যদি একদম এইখানে স্টার্ট করি, এইরকম ভাবে স্টার্ট করি, তাহলে আমি কত মিনিমাম সময়ে ওইদিকে পৌঁছে যেতে পারবো, ওই পারে পৌঁছে যেতে পারবো। এবং ইন্টারেস্টিং বিষয়টা হচ্ছে যে যখন আমি এই পারে থেকে এই পারে ডাইরেক্ট পৌঁছাবো, দেখ এই ডিটা কি বলতে, কি ডিটা হচ্ছে, দেখ ভালো করে ভাব, ডিটা হচ্ছে সরণ, কিন্তু দেখ ডিটা কি আসলে দুই পারের মধ্যে দূরত্ব। তাহলে ডিটা, তাহলে যখন আমি এই পারে থেকে এই পারে ডাইরেক্ট পৌঁছাবো, আমার সরণ কত, ডি, আমার অতিক্রান্ত দূরত্ব কত, ডি। কিন্তু যখন আমি এই পারের অন্য কোনো জায়গায় পৌঁছাবো, অন্য কোনো জায়গায় পৌঁছাবো, ভেবে দেখ, তখন আমার আড়াআড়ি দিকে যদি আমি সরণ বলি, ডিই থাকবে। এই পয়েন্ট থেকে আমরা এই পয়েন্টে পৌঁছালাম, এই দিক বরাবর সরণ কত থাকছে, এই পয়েন্টের সাপেক্ষে এই দিক বরাবর ডিএ থাকছে ভার্টিক্যাল বরাবর, কিন্তু এই দিক বরাবর ডি এর থেকে বেশি সরণ। কি বলছি ভালো করে বুঝ,
দেখ থিটা ইজ ইকুয়াল টু 0 কেসটা আসলে আমার প্রিভিয়াস কেসটা বটে। কেন বল দেখি? কারণ দেখ আমি এইখানে কিরকম ভাবে স্টার্ট করেছিলাম, এইরকম ভাবে স্টার্ট করেছিলাম ভিবি, আমার উলম্বের দিকের সঙ্গে কোণ কত আছে 0 ডিগ্রি। তার ফলে কি আমি এই পয়েন্টে পৌঁছাতে পারিনি, আমি এই দিকের কোন একটা জায়গায় পৌঁছেছিলাম, কিন্তু তাতে আমার টাইম কম লেগেছিল এই পারে পৌঁছাতে। আমার দূরত্ব বেশি যেতে হয়েছে, আমার দূরত্ব বেশি অতিক্রম করতে হয়েছে, কিন্তু টাইম আমার কম লেগেছিল। এবং এই ইকুয়েশনটা তাই সাজেস্ট করছে যে cos θ যদি ম্যাক্সিমাম হয় তোমার t মিনিমাম হবে, তার মানে থিটা তোমাকে 0 ডিগ্রি কোণে যেতে হবে, স্টার্ট করতে হবে, যেটা এখানে করেছিলাম আমি। এবং এইখানে যে করেসপন্ডিং টাইমটা লেগেছিল সেটা অবভিয়াসলি এইখানে টাইমটা লাগছে তার থেকে কম হবে, এবং ওইটাই মিনিমাম। তাহলে এই কেসটা কি? এই কেসটা হচ্ছে বি কেসটা কি আমার? বি কেসটা হচ্ছে ন্যূনতম সময়ে নদী পারাপার, ন্যূনতম সময়ে নদী পারাপার। আর এই কেসটা কি? এই কেসটা হচ্ছে ন্যূনতম দূরত্বে নদী পারাপার। এটা হচ্ছে ন্যূনতম দূরত্ব, দূরত্ব আমার সব থেকে কম হচ্ছে, আমি একটা অ্যাঙ্গেলে বেরোচ্ছি যাতে করে আমি ঠিক এ থেকে বি পয়েন্টেই পৌঁছাই। তাহলে আমি ভিবি কস থেকে যাতে আমাকে এখানে নিয়ে যায় সোজা ডাইরেক্ট, তাহলে আমার দেখ এই পয়েন্ট থেকে বি পয়েন্টে পৌঁছে আমার দূরত্ব সোজা সরাসরি যাচ্ছি আমি, অতিক্রম দূরত্ব কম, কিন্তু টাইম বেশি লাগবে, টাইম বেশি লাগবে। এই যে ভিবি কস থিটা ডি বাই ভিবি কস থিটা আছে। এবার এইখান থেকে আমি দেখতে পাচ্ছি যে কস থিটা যখন সব থেকে কম হবে, সব থেকে বেশি হবে, তখন টাইম মিনিমাম লাগবে, এবং সেটা অবভিয়াসলি আগের টেস্টে। কি বলছি বুঝতে পারছিস? এবং দেখ আমি দুটো জিনিসকে কম্পেয়ার করি এক জায়গায়, আরো ভালোভাবে বুঝতে পারবি। দুটো জিনিসটাকে আমি এখানে কম্পেয়ার করছি। তাহলে এইখানে কি আমি সোজা এই বরাবর বেরিয়েছিলাম, ভেলোসিটি কত ছিল ভিবি, স্রোতের বেগ এদিকে ছিল ইউ, আমি পৌঁছেছিলাম এইখানে, এইটা এ, এইটা বি, সরি এটা ছিল বি, এটা ছিল সি, এটা সি, এটা এ। এখানে টি সমান ভিবি কস থিটা, এখানে টি সমান এসি বাই রুট ওভার ভিবি স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার। এটা সেম হবে কিন্তু যদি আমি ডি বাই করি তাও। কেন বলছি? কারণ এই বরাবর যেটা দেখ সরণ আমার এসি, সেটা দূরত্ব এসি, সেটা এই দুটো পয়েন্টের সাপেক্ষে আমি ধরলে কি হচ্ছে সরণ ডি। কারণ এই ভার্টিক্যাল বরাবর ধরলে আমার যেমন এইদিকে এক্স ছিল, তেমনি এই দিক বরাবর হয়তো সরণ কত, এই পয়েন্ট থেকে যদি এই পয়েন্টে পৌঁছায় সি, তাহলে সরণ কত বলবো আমি? এবি জাস্ট, তাহলে আমি ডি বলতে পারি। সেম রুট ওভার ভিবি স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার, এবং এটা সেম এক্স বাই ইউ, কারণ এই বরাবর কত ছিল ইউ। এই তিনটা ইকুয়েশন একই বিষয় বলছে, সবগুলো টি, এক্স বাই ইউ। আর এইখানে টি হচ্ছে জাস্ট ডি বাই ভিবি কস থিটা।
তাহলে এবারে cos থিটা কত? cos থিটা যদি বলি √1 - sin স্কয়ার থিটা। দেখ এখানে কত ছিল? আরেকটা ইকুয়েশন ছিল না আমার? আরেকটা ইকুয়েশন ছিল, দেখ এদিকে vb sin থিটা, তাহলে u সমান কত ছিল? vb sin থিটা, এবং sin থিটা সমান কত ছিল? u/vb, u ডিভাইডেড বাই vb। তাহলে t সমান কত হবে? দেখ d বাই vb cos থিটা মানে কত? √1 - sin স্কয়ার থিটা। এবার দেখ এই sin স্কয়ার থিটার মানটা এখানে যদি বসা, শুধু u স্কয়ার বাই vb স্কয়ার, তাহলে এটা vb স্কয়ার মাইনাস u স্কয়ার, আর উপরে vb বেরিয়ে যাবে, রুটে বাইরে বের হলে সিম্পল ক্যালকুলেশন। তাহলে t ইকুয়াল কত? √ওভার vb স্কয়ার মাইনাস u স্কয়ার। এই যে এইবারে দেখ, আর এইদিকে t তাহলে কোন ইকুয়েশনটা কম্পেয়ার করব? এটার সঙ্গে এইটা কম্পেয়ার করলে সুবিধা হবে। vb স্কয়ার প্লাস u স্কয়ার। এবার তুই এই দুটো ইকুয়েশন থেকে বল কোন টিটা বেশি আর কোন টিটা কম। এটা মান এগুলো t2, তাহলে বল t1 গ্রেটার দেন t2 না t2 গ্রেটার দেন t1? বল তো। t2 গ্রেটার দেন t1 অবভিয়াসলি, কারণ নিচটা কত আছে? vb স্কয়ার মাইনাস u স্কয়ার, এটা মাইনাস মানে এটা কম আছে, তাহলে লব ডিভাইড বাই হরটা যদি কম হয় তাহলে t2 বেশি, তাহলে t2 গ্রেটার দেন t1। তাহলে বুঝতে পারছিস কেন আমি বলছিলাম যে এইখানে টাইমটা কম লাগবে? কেন? এটা ন্যূনতম দূরত্ব নদী বরাবর, আর এই ন্যূনতম দূরত্ব, ন্যূনতম সময়, টাইমটা কম লাগবে, এটা ন্যূনতম সময় নদী বরাবর, আর এটা ন্যূনতম দূরত্ব অবভিয়াসলি বুঝে যাচ্ছে ডাইরেক্ট এই পার থেকে এই পারে পৌঁছে যাচ্ছি, কিন্তু এখানে দূরত্ব কত? a থেকে c অ্যাকচুয়ালি। সরণ তো এই বরাবর করলে d, এই বরাবর করলে x, কিন্তু অতিক্রান্ত দূরত্ব ac, কিন্তু এর সরণও যা অতিক্রান্ত দূরত্ব তাই, সোজাসুজি পৌঁছেছে এবং সরণ শূন্য, x0 এখানে। তার ফলে কি হয়েছে? আমাকে দূরত্বটা কম যেতে হয়েছে কিন্তু টাইম বেশি লেগেছে, তাই এটা ন্যূনতম দূরত্ব নদী পারাপার। ক্লিয়ার ব্যাপারটা? এবং আমি বলছি যে এইটা যে এই টাইমটা যে সবথেকে কম সময় নদী পারাপার, সেটা আমি এই ইকুয়েশনটা থেকে ডাইরেক্ট বুঝতে পারছি। কি করে? কারণ এই ইকুয়েশনটা আমাকে সাজেস্ট করছে যে t ইকুয়াল টু t মিনিমাম তখনই হবে যখন cos থিটা 1 হবে, যখন cos থিটা 1 হবে। তাহলে cos থিটা 1 মানে কি? থিটা সমান 0 ডিগ্রি। তার মানে কি আমার কোনো অ্যাঙ্গেল করে স্টার্ট করা চলবে না, একদম স্টার্ট করতে হবে এই বরাবর। সেটা আমি কোনখানে করেছি? এইখানে, এই বরাবর স্টার্ট করেছি, দেখ থিটা 0। এবং তার ফলে অবভিয়াসলি আমি খুব কম সময়ে পৌঁছেছি, অপর পারে পৌঁছেছি। কম সময়ে পৌঁছেছি বলতে আমার বোঝাচ্ছে এখানে কম সময়ে আমার সরণটা হয়েছে, কারণ সরণ দেখ সব জায়গাতে কি, আমি যদি ভার্টিক্যালি সরণ বলি, এখানেও ডি এখানেও ডি, বাট পার্থক্য আর অতিক্রান্ত দূরত্ব কি? এখানে ডি আর অতিক্রান্ত দূরত্ব আলাদা। এবং এখানে দুটো সরণ আছে, একটা সরণ হচ্ছে যে আড়াআড়ি সরণ, একটা হচ্ছে পাড় বরাবর সরণ, সব একই টাইমে ঘটছে। এই কেসটার ক্ষেত্রে একরকম টাইম, এই কেসটার ক্ষেত্রে একরকমের টাইম, বাট এই কেসটার ক্ষেত্রে টাইম কম লাগছে, যেটা আমি দুটো টাইমকে কম্পেয়ার করে বুঝতে পারছি t2 গ্রেটার দেন t1। কিন্তু আমি বুঝবো কি করে যে এইটাই একমাত্র সব থেকে কম সময় অন্য অল পসিবল কেসের থেকে? সেটা আমাকে এই ইকুয়েশনটা সাজেস্ট করছে। কারণ এমন তো হতেই পারতো যে ইন্টারমিডিয়েট একটা অ্যাঙ্গেল থাকতো, কারণ 0 ডিগ্রি তো একমাত্র অ্যাঙ্গেল নয়, 0 থেকে 180 এর মধ্যে যে কোনো অ্যাঙ্গেল হতে পারতো। তার মধ্যে কোন অ্যাঙ্গেলটা মিনিমাম টাইম সাজেস্ট করছে? সেটা থিটা ইকুয়াল টু 0, এই ইকুয়েশনটা ডাইরেক্ট। তার মানে এই ইকুয়েশনটা প্রথমে দেখ, দুটো টাইমকে কম্পেয়ার করলে তুই এইটুকু বুঝতে পারছো যে টাইমটা এইখানে বেশি লাগবে এইখানের চেয়ে, বাট এইখানে টাইমটা যে সব থেকে কম লাগবে অল পসিবল কেসের থেকে, সেটা বুঝতে পারছিস এই ইকুয়েশনটা থেকে। কারণ এটা ডাইরেক্ট সাজেস্ট করছে যে টি যখনই মিনিমাম হবে যখন cos থিটা ইকুয়াল টু 1 মানে থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি। ক্লিয়ার? হ্যাঁ রে, ঠিক আছে। আর একটি টপিকস এখানে বাকি আছে, সেটা করে দিই, সেটা হচ্ছে প্রজেক্টাইল মোশন। তারপরে আমি অ্যাসাইনমেন্টটা দিয়ে দেবো। এখন তাড়াতাড়ি করতেই হবে, কিছু করার নেই, এগুলো অনেক পড়ানো যেত, কিন্তু তার জন্য অনেক সময় দরকার, বুঝতেই পারছিস, অনেক রকমের কনসেপ্ট আছে। কিন্তু ব্যাপার হচ্ছে যে সেই সময় আমাদের হাতে নেই, আমি যতটা সম্ভব চেষ্টা করবো বোঝানো।
কিন্তু আমাদের তার সঙ্গে সঙ্গে টাইমটাও খেয়াল রাখতে হবে। নেক্সট এরকম করে প্রজেক্টাইল মোশন, কারণ এগুলোকে সঙ্গে সঙ্গে যদি আরো 2-4টা করে এক্সাম্পল করে করে পড়তাম তাহলে আরো বুঝতে বেশি সুবিধা হতো, কিন্তু সেই অপশন নেই এখানে। একটা থিওরি পড়ানোর পরে যদি আমি সেই থিওরির সংশ্লিষ্ট আরো কয়েকটা অঙ্ক করে বিষয়টাকে একদম ভেরিফাই করতাম, আরো ভালো লাগতো বিষয়টা, কিন্তু উপায় নাই এখন আর তোদের যেহেতু ম্যাচুরিটি আছে সেটার খুব একটা প্রয়োজনও নেই, যদি তোরা নিজেরা বাড়িতে একটু প্র্যাকটিস করে নিস, কারণ তোর প্রথমবার পড়ছিস না। তো যাই হোক, দেখ প্রজেক্টাইল মোশন, তো প্রজেক্টাইল মোশন আমি প্রথমেই বলেছিলাম যে এটা 2 ডাইমেনশনাল মোশন, ঠিক আছে। তো 2 ডাইমেনশনাল মোশন, প্রজেক্টাইল মোশন একটা, প্রজেক্টাইল মোশন সম্পর্কে আমি সব থেকে যদি ইম্পর্টেন্ট কোনো স্টেটমেন্ট বলি তাহলে আমি এটাই বলবো, এটা একটা 2 ডাইমেনশনাল মোশন। 2 ডাইমেনশনাল মোশন এবং ইন্টারেস্টিং পয়েন্ট হচ্ছে এই যে অ্যাক্সিলারেশন সেটা 1 ডাইমেনশনাল, স্পেশাল কাইন্ড অফ 2 ডাইমেনশনাল মোশন যার অ্যাক্সিলারেশন হচ্ছে 1 ডাইমেনশনাল, অনলি গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন ইজ অ্যাক্টিং। দেখ একটা পার্টিকেল মনে কর আমি যদি বলি যে এখান থেকে আমি স্টার্ট করলাম, যে এখান থেকে শুনলে আমরা জানি এটা এরকম ভাবে পড়বে, এটা প্রজেক্টাইল মোশন এবং এই আকৃতিটা কি, এটা হচ্ছে প্যারাবোলিক নেচার, অধিবৃত্তাকার। এটা প্রমাণ করা যাবে ম্যাথমেটিক্যালি যে অধিবৃত্তাকারী হচ্ছে সঞ্চার পদের সমীকরণ থেকে, আমি বলছি। তো আপাতত যেটা বিষয় সেটা হচ্ছে যে কতগুলো নির্দিষ্ট কোয়ান্টিটি আছে, আমি এক্স ওয়াই প্লেনে যদি এটাকে লিখি, ইনিশিয়াল ভেলোসিটি আমি যদি ইউ ভেলোসিটি দিয়ে এইভাবে আমি ছুড়ে দিই, এটা ছিল অনুভূমিকের সঙ্গে থিটা কোণ। তো প্রজেক্টাইল মোশনটা কি, দেখ থিটা, আমি যদি অনুভূমিকের সঙ্গে থিটা কোণ বলি তাহলে থিটা ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি আর থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, এই দুটো বাদ দিয়ে যে কোনো অ্যাঙ্গেল যদি তুই ছুঁড়িস সেটাই প্রজেক্টাইল মোশন। কারণ এই দুটো কি আমরা অলরেডি কেসগুলো পড়ে ফেলেছি, এটা কি হরাইজন্টাল মোশন, এটা ভার্টিক্যাল মোশন। দেখ সরাসরি ওয়াই অক্ষ বরাবর হবে 90 ডিগ্রি আর 0 হলে এক্স অক্ষ বরাবর, এই দুটো কি একটা হরাইজন্টাল মোশন আর একটা ভার্টিক্যাল মোশন, যেগুলো একমাত্রিক গতি আমরা অলরেডি পড়ে ফেলেছি। তাহলে এই দুটো অ্যাঙ্গেল অবভিয়াসলি বাদ দিয়ে মানে থিটা নট ইকুয়াল টু 0 ডিগ্রি এন্ড 90 ডিগ্রি, এই দুটো অ্যাঙ্গেল বাদ দিয়ে যে কোনো অ্যাঙ্গেল এই ছুঁড়ে দিয়ে তুই এটা একটা প্রজেক্টাইল পাথকে ফলো করবে, এই বিষয়ে সন্দেহের কোনো কারণ নেই। এখন বিষয় হচ্ছে যে আমি একটু পড়াচ্ছি তাহলে দেখ যেটা বলছিলাম যে এই দিক বরাবর এর কম্পোনেন্ট কত হবে, ইউ কস থিটা, এর কম্পোনেন্ট হবে ইউ সাইন থিটা। একটা ভার্টিক্যাল মোশন, একটা ভার্টিক্যাল কম্পোনেন্ট, একটা হরাইজন্টাল কম্পোনেন্ট। তো আমরা এর মোশনটাকে দুভাগে ভাগ করে নেব, সেই জন্য আমরা দুটো কম্পোনেন্টে ভাগ করি, তাহলে আমার ইকুয়েশন অফ মোশনগুলো স্টাডি করতে সুবিধা হবে। কারণ আমি যে ইকুয়েশন অফ মোশনগুলো জানি অলরেডি, একমাত্রিক গতির ক্ষেত্রে সেগুলো 1 ডাইমেনশনের ক্ষেত্রে বলছে হয় ভার্টিক্যালি না হয় হরাইজন্টালি। এবং সুবিধা হচ্ছে কি, যেটা আমি এখানে লিখেছি যে along x axis there is no acceleration, এই বরাবর acceleration 0, অনলি acceleration এই বরাবর, এটা হচ্ছে ভার্টিক্যাল acceleration, এটা হচ্ছে গ্র্যাভিটেশনাল acceleration। ওই জন্য বলা হচ্ছে এটা 2 ডাইমেনশনাল মোশন, যার acceleration হচ্ছে 1 ডাইমেনশন। খুব ইম্পর্টেন্ট স্টেটমেন্ট। এবারে যে কতগুলো কনভেনশনাল বিষয় তো আমরা নির্ণয় করবোই, যে এখান থেকে এখানে পৌঁছাতে কতক্ষণ সময় লাগছে পার্টিকেলটা, এর ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট কতটা হচ্ছে, ঠিক আছে, ম্যাক্সিমাম হাইট কত, সেগুলো আমরা নির্ণয় করবো। তার জন্য ফর্মুলাগুলো ইউজ করবো জাস্ট। তো এখানে থিটা তোরা জানিস এগুলো কি বলা হয়, থিটা হচ্ছে অ্যাঙ্গেল অফ প্রজেকশন বা প্রক্ষেপ কোণ, থিটা হচ্ছে সিম্পলি অ্যাঙ্গেল অফ প্রজেকশন, থিটা হচ্ছে অ্যাঙ্গেল অফ প্রজেকশন। ইউ হচ্ছে কি, ইউ হচ্ছে যে ইনিশিয়াল ভেলোসিটি, এটাকে আমি বলতে পারি যে প্রজেক্টেড ভেলোসিটি অথবা প্রক্ষেপ বেগ বলা হয়, প্রজেক্টেড ভেলোসিটি বা প্রক্ষেপ বেগ। আমাকে কি নির্ণয় করতে হবে ভার্টিক্যালি মানে এক্স অক্ষ বরাবর পার্টিকেলটা কত দূরত্ব গেছে, যেটাকে আমরা আর বলে থাকি, যেটা হচ্ছে কি রেঞ্জ অফ প্রজেক্টাইল বা সীমা। আমাকে কি নির্ণয় করতে হবে ভার্টিক্যালি সব থেকে কত ম্যাক্সিমাম হাইট কত গেছে, এটা ম্যাক্সিমাম হাইট ক্যাপিটাল এইচ, ম্যাক্সিমাম হাইট
তোমাকে আর কি নির্ণয় করতে হবে, এইখান থেকে এইখানে পৌঁছাতে কত টাইম লেগেছে, টাইম রিকোয়ার্ড ক্যাপিটাল টি, দ্যাট ইজ টোটাল টাইম অফ ফ্লাইট, টোটাল টাইম অফ ফ্লাইট। এগুলো মেন থিং যেগুলো আমাকে নির্ণয় করতে হবে, ঠিক আছে। তার জন্য আমি ইকুয়েশন ইউজ করব। দেখ x অ্যাক্সিস বরাবর sx is equal to uxt plus half x into t square। কিন্তু বুঝতে পারছিস এইটা আমার প্রয়োজন হবে না, কারণ x অক্ষ বরাবর কোনো ত্বরণ নেই, তাহলে অনলি কি হবে sx is equal to ux into t। আমার প্রয়োজন হবে y অ্যাক্সিস বরাবর sy is equal to uyt plus half ay into t square, বাট ay কত মাইনাস g, গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন। তাহলে এখানে কত হবে, আচ্ছা আমি এগুলো পরে বসাবো, মানে আপাতত আমি জেনারেল ফর্মটা লিখি। আর আমি কি ইউজ করতে পারি, কি ইকুয়েশন ইউজ করতে পারি, vy is equal to uy plus ayt। এখানে ইউজ করার প্রয়োজন ছিল না, কারণ vx সমান আমি যদি লিখি যে ux plus axt, এর লিখে কিছু লাভ নেই, কারণ vx is equal to ux, কারণ ay is equal to 0। কিন্তু এখানে প্রয়োজন আছে, সিমিলারলি এখানে আমি ইউজ করতে পারি vy square is equal to uy square plus twice ay into sy। this equation will be, তো মেইনলি x অক্ষ বরাবর একটাই ইকুয়েশন ইউজ হবে, কারণ আরগুলো ইকুয়েশন ইউজ করে কিছু লাভ নেই, vx is equal to ux এই দেবে দুটোই, এই ইকুয়েশনটা যদি ইউজ করি এখানে, আর এখানে তিনটা ইকুয়েশন। তাহলে আমি কি করলাম, জাস্ট আমি দুটো পার্টে ভাগ করে নিলাম মোশনটাকে, ভার্টিক্যাল আর হরাইজন্টাল। এবার দেখ আমি যদি ভার্টিক্যাল মোশনের কথা ভাবি, ভার্টিক্যাল মোশনের কথা, তাহলে বল দেখি পার্টিকেলটা যখন এইখানে স্টার্ট করেছিল, তারপর আবার যখন এইখানে এসে পৌঁছালো, ভার্টিক্যালি সরণ কত হয়েছে, উলম্ব বরাবর পার্টিকেলটা সরণ কত হয়েছে বলতে পারবি? মনে করি আমি এইখানে স্টার্ট করেছিলাম, পার্টিকেলটা এখানে এলো, উপরে উঠলে এখানে আবার চলে এলো, সরণ কত হয়েছে, ভার্টিক্যালি সরণ 0। এটাই তো আমরা তখন বোঝানোর চেষ্টা করছিলাম ওখানে যখন পড়েছিলাম, যে আমার ফ্রেম অফ রেফারেন্স, আমার পার্টিকেলটা প্রথমে ইনিশিয়াল এখানে ছিল, ফাইনাল এখানে আছে, y অক্ষ বরাবর সরণ কত 0, কিন্তু x অক্ষ বরাবর সরণ কত r। এট দ্য সেম টাইম ভেবে দেখ, একই টাইমে পার্টিকেলটা যখন এখান থেকে এখানে পৌঁছেছে, আমার এটা ফ্রেম অফ রেফারেন্স, আমি যদি y অক্ষ বরাবর পার্টিকেল সরণ দিকে 0 পাচ্ছি, কিন্তু x অক্ষ বরাবর সরণ কত পাচ্ছি r। এটাই আমি আগে বোঝানোর চেষ্টা করছি, যে একই টাইমে দুটো ডিফারেন্ট সরণ হতে পারে আমার ফ্রেম অফ রেফারেন্সটা সাপেক্ষে। তাহলে আমার টোটাল টাইম অফ ফ্লাইট আমি যদি বলি, টোটাল কত টাইম লেগেছে এখান থেকে এখানে যেতে, সেটা নির্ণয় করতে গেলে আমি ভার্টিক্যাল মোশনের সাহায্যে নির্ণয় করতে পারবো। ধরে নেবো ভার্টিক্যাল যে ডিসপ্লেসমেন্ট সেটা 0, তাহলে দেখ টোটাল টাইম অফ ফ্লাইট যদি আমি নির্ণয় করতে চাই, টোটাল টাইম আমি এই ইকুয়েশনটাকে নেব, sy is equal to uyt plus half ay into t square। বল uy কত, u sin থিটা, y অক্ষ বরাবর, uy কত, u sin থিটা, টোটাল টাইম ক্যাপিটাল টি হচ্ছে প্লাস হাফ ইন্টু ay কত ইন্টু টি স্কোয়ার, সরণ কত তখন 0, সরি এটা ক্যাপিটাল টি স্কোয়ার। কিন্তু সরণ কত 0 y অক্ষ বরাবর, তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি দেখ, u sin theta t is equal to half gt square, t ক্যান্সেল একটা, t সমান কত হচ্ছে 2u sin theta by g।
টোটাল টাইম পেয়ে গেলাম। আমি যদি বলি রেঞ্জ, হরাইজন্টাল রেঞ্জ ভেরি সিম্পল। দেখ টোটাল টাইমটার থেকে আমি যদি হরাইজন্টাল রেঞ্জ নির্ণয় করতে চাই, হরাইজন্টাল রেঞ্জ মানে কত, আর এই টাইমেই তো যাবে, সেম টাইমেই তো যাচ্ছে, যে টাইমে এইখান থেকে এইখানে গেছে সেই টাইম ভার্টিক্যাল বরাবর যখন সরণ শূন্য হয়েছে তখন হরাইজন্টাল সরণ কত হয়েছে, ক্যাপিটাল আর। তার জন্য ভেলোসিটি কত, ইউ কস থিটা, ভেবে দেখ ইউ কস থিটা। তাহলে ইউ কস থিটা ইনটু টি, এই ইকুয়েশনটা এসএক্স ইউ এক্স ইনটু টি। এসএক্স কত, ক্যাপিটাল আর, এক্স অক্ষ বরাবর সরণ। ইউ এক্স কত, ওয়াই অক্ষ বরাবর ভেলোসিটি ইউ কস থিটা, এক্স অক্ষ বরাবর ভেলোসিটি ইউ কস থিটা। টাইম কত, সেম টাইম, এই টাইম অফ ফ্লাইটটাই হয়েছে 2u sin থিটা বাই জি। তাহলে কত হচ্ছে, ইউ স্কয়ার 2 sin থিটা cos থিটা মানে কত, sin 2 থিটা। তাহলে ইউ স্কয়ার sin 2 থিটা বাই জি। ক্লিয়ার? দেখ ম্যাক্সিমাম হাইট, ম্যাক্সিমাম হাইট কিউ নির্ণয় করবে। দেখ তাহলে ম্যাক্সিমাম হাইট জন্য এই ইকুয়েশনটা ইউজ করব। দেখ এবার বল ম্যাক্সিমাম হাইট যখন মানে এইখানে, দেখ ওয়াই অক্ষ বরাবর ভেলোসিটি কথা বলতে এখানে যদি ভেলোসিটি কথা বলছ, যে কোনো জায়গায় আমি দুটো ভাগ করতে পারছি ভেলোসিটি, কিন্তু এই জায়গাতে দেখ ম্যাক্সিমামে ভেলোসিটিটা সবসময় স্পর্শক বরাবর হবে। তাহলে ম্যাক্সিমাম দেখ ভেলোসিটি কত এখানে, হরাইজন্টাল ম্যাক্সিমাম জায়গায়। তার মানে এখানে কি ভেলোসিটি শুধুমাত্র এক্স কম্পোনেন্টে থাকবে, দেখ কোনো ওয়াই কম্পোনেন্ট থাকছে না, এই দিকে বরাবর কোনো ভেলোসিটি নাই। তাহলে এখানে ভি ওয়াই সমান 0 দেখ ম্যাক্সিমাম হাইটে, ম্যাক্সিমাম হাইটে ভি ওয়াই সমান 0। তাহলে যখন এস ওয়াই তে এইচ তখন ভি ওয়াই 0, লিখে লিখতে পারি 0 স্কয়ার ইউ জায়গা ইউ ওয়াই মানে ইউ সাইন থিটা হোল স্কয়ার প্লাস 2 ইনটু এ ওয়াই কত মাইনাস জি, এস ওয়াই কত ক্যাপিটাল এইচ। যখন এস ওয়াই টা ক্যাপিটাল এইচ তখন ওইখানে কি ভেলোসিটি 0 হয়ে যাচ্ছে। তাহলে দেখ এখানে আমি দেখতে পাচ্ছি ইউ স্কয়ার সাইন স্কয়ার থিটা মাইনাস 2gh 0 স্কয়ার ইকুয়াল টু, তার মানে h সমান ফাইনালি ইউ স্কয়ার সাইন স্কয়ার থিটা বাই 2g। এটাই ম্যাক্সিমাম হাইট। ক্লিয়ার? এই তিনটা হচ্ছে মেইন কোয়ান্টিটি। এবার দেখ আমি এক জায়গায় এগুলোকে লিখে আমি বলছি যে কিভাবে তুই মনে রাখবি ডাইরেক্ট ফর্মুলা। আমাদের কি কি ইকুয়েশন এসছে এখানে, একটা হচ্ছে এইচ ক্যাপিটাল এইচ যেটা হচ্ছে ইউ স্কয়ার সাইন স্কয়ার থিটা বাই 2g, আমার কাছে এসছে ক্যাপিটাল টি যেটা হচ্ছে 2u সাইন থিটা বাই জি, আমার কাছে এসছে ক্যাপিটাল আর যেটা হচ্ছে ইউ স্কয়ার সাইন 2 থিটা বাই জি। যেগুলো মনে রাখা খুবই সোজা, আমি যদি ওয়ান ডাইমেনশনাল মোশনের সঙ্গে কম্পেয়ার করে দিই তাহলে মনে রাখা যাবে। দেখ প্রথমত যেটা কথা সেটা হচ্ছে যে ওয়ান ডাইমেনশন ভার্টিক্যাল মোশনের ক্ষেত্রে h সমান কত বের হয়, 2u বাই জি, ইউ স্কয়ার বাই জি 2g, ইউ স্কয়ার বাই 2g বের হয়। কেন বল দেখি, দেখ
আমাদের ফর্মুলা কি ছিল? ভি স্কয়ার সমান ইউ স্কয়ার মাইনাস 2gh, মনে পড়ছে? তাহলে ভি যদি শূন্য হয়, এইচটা ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম হাইটে কত হয় পার্টিকেল মোশনের ক্ষেত্রে? ম্যাক্সিমাম হাইট এইচ শূন্য। তাহলে ভি যদি শূন্য হয় তাহলে ইউ স্কয়ার সমান 2gh, তাহলে এইচ সমান কত হয়? জাস্ট ইউ স্কয়ার বাই 2g। সিমিলারলি ওখানে আমরা ক্যাপিটাল টি পাই 2u বাই g। জাস্ট এখানে কি করবি, ইউর জায়গায় ইউ সাইন থিটা বসিয়ে দিবি, কারণ ভার্টিক্যাল কম্পোনেন্টটা কত? ইউ সাইন থিটা। তুই দেখ এই সমীকরণটায় যদি আমি ইউর জায়গায় ইউ সাইন থিটা বসিয়ে দিই, এটা হয়ে যাবে ইউ স্কয়ার সাইন স্কয়ার থিটা বাই 2g। এই যে সমীকরণটা যদি ইউর জায়গায় ইউ সাইন থিটা বসিয়ে দিই, এটা হয়ে যাবে 2u সাইন থিটা বাই g, 2u সাইন থিটা বাই g। আচ্ছা, দেখার জন্য আমি জাস্ট একটা বিষয় বলছি, দেখ এইটার সঙ্গে এটাকে কম্পেয়ার কর। দেখ এখানে কত আছে? ইউ স্কয়ার সাইন স্কয়ার থিটা বাই 2g, এখানে আছে ইউ স্কয়ার সাইন 2 থিটা বাই g। ডিফারেন্সটা তুই বুঝ। দেখ তুই এই যে ফর্মুলাটা এখানে ডাইরেক্ট লিখতে পারবি, তারপর তুই এইটা থেকে এইটা লেখার চেষ্টা করবি, জাস্ট একটু বুঝে নে কি কি আলাদা আছে। এর নিচে দুইটা নেই, তুই আমি ভাবতে পারো যে এর সাইন স্কয়ার থিটা যেটা ছিল সেই স্কয়ারটা এখানে 2 হয়ে গেছে, দেখ 2 থিটা নিচে, আর এখানে 2টা বেরিয়ে গেছে, বাস। তাহলে এইটার সঙ্গে এটা কম্পেয়ার হয়ে গেল। তাহলে তুই এই ফর্মুলাগুলো আমি ডাইরেক্ট লিখতে পারবি, অথবা তুই যদি এইটা ডাইরেক্ট না লিখতে চাস কোনো অসুবিধা নেই, তুই আর ইজ ইকুয়াল টু জাস্ট ইউ cos থিটা ইনটু 2 এইটা মনে রাখ, অনেক বেশি সুবিধা। কারণ হরাইজন্টাল বরাবর কত? এস সমান ভিটি, তাহলে এস কত এখানে? আর ভি হচ্ছে ইউ cos থিটা, আর টি হচ্ছে যে, তো আমি জানি এটা, তাহলে পরে বসিও আমি এটা করে নিতে পারবো। এটা আমি ডাইরেক্ট এরকম ভাবে মনে না রাখি, এরকম ভাবে মনে রাখতে পারবো। এই তিনটা ফর্মুলা খুব ইউজফুল, মনে রাখতে হবে, বুঝা গেল? আচ্ছা দেখ আরেকটা বিষয়, এটা প্রমাণ করা যাবে, এই প্রমাণটা করে আমাদের খুব একটা লাভ নেই এখানে, যে এই যে সঞ্চার পদের সমীকরণ, এটা হচ্ছে একটা অধিবৃত্ত। এটা জাস্ট মনে রাখবে, কারণ এখানে যদি এমসিকিউ কোশ্চেন বা ডাইরেক্ট এটাই বলবো যে এর সঞ্চার পদটা কিরকম হয় দেখতে, জাস্ট এটা অধিবৃত্ত, প্যারাবোলা দেখে বোঝা যাচ্ছে। এটা এখানে আমাদের প্রমাণ করে সময় নষ্ট করার কোনো মানে হয়, প্যারাবোলা। এবারে দেখ আমি আরেকটা কেস বরঞ্চ বলে দিই, যেটা কাজের কাজ। এটা হচ্ছে যদি আমার কাছে ভার্টিক্যাল থাকে, দেখ মানে আমি এটা গ্রাউন্ড থেকে না ছুড়ে একটা হাইট থেকে ছুঁড়লাম মনে কর, সহজ। আমরা এইখানে প্রজেক্টাইলটা কি করেছি, জাস্ট আমি একটু কম্পেয়ার। এইখানের প্রজেক্টাইলটা আমি এইখান থেকে স্টার্ট করে এখানে দিয়েছিলাম, কিন্তু আমি এমন একটা প্রজেক্টাইল চাইছি যে একটা নির্দিষ্ট হাইট আছে, মনে কর আমার টাওয়ারের উপর থেকে এরকম ভাবে ছুঁড়ে দিলাম একটা বস্তু, এখানে এসে পড়লে এটা প্রজেক্টাইল মোশন, এই বরাবর ছুঁড়েছি ইউ বেগে নিয়ে ইনিশিয়াল ভেলোসিটি। তাহলে এর ভার্টিক্যাল কম্পোনেন্ট কত বলতে কি? 0। এই বরাবর যদি আমি ছুড়ি তাহলে এর ভার্টিক্যাল কম্পোনেন্ট কত? 0 নিচের দিকে। তাহলে নিচের দিকে যে মোশনটা হবে সেটা সিম্পল h ইকুয়াল টু হাফ জিটি স্কয়ার হবে, এটা কিন্তু খেয়াল রাখবেন, কারণ ইউটি প্লাস হাফ জিটি স্কয়ার, ইউ তো 0 নিচের দিকে। তাহলে এখান থেকে টি কত হবে না? √2h/g, সিম্পল ওয়ান ডাইমেনশনাল মোশনের মতো। বাট আমি যদি জানতে চাই এই ডিসটেন্সটা কত, ক্যাপিটাল আর, তাহলে এই বরাবর ভেলোসিটি কত দেখতে হবে? ইউ, দেখ তাহলে আর ইকুয়াল টু কত হবে? সিম্পল ইউ ইনটু টি। আর টি কোনটা? এটা, কারণ যে সময় এখান থেকে এইখানে ডিসপ্লেসমেন্ট ঘটেছে সেই সময় তো পার্টিকেলটা এখান থেকে এখানে এসেছে, এখান থেকে এখানে আসা মানেই তো এটা ডিসপ্লেসমেন্ট। তাহলে ইউ ইনটু √2h/g। অনেক সময় এরকম কোশ্চেন দিতে পারে প্রজেক্টাইলে, সিম্পল কোশ্চেন ভেরি, কিন্তু তুই ভাববি যে এটা অন্য রকম ধরনের দিয়েছে, বাট ভেরি সিম্পল। এটা সোজা এটার থেকেও, কারণ এটা আমি দেখতে পাচ্ছি ভার্টিক্যাল কোনো কম্পোনেন্ট নেই, অনলি হরাইজন্টাল কম্পোনেন্ট। তাহলে ভার্টিক্যাল কম্পোনেন্ট ক্ষেত্রে জাস্ট h ইকুয়াল টু হাফ জিটি। আর ম্যাক্সিমাম হাইট দেখেন নিজে এইচটাই ম্যাক্সিমাম হাইট থেকে ফেলা হয়েছে। মানে আরো ভালোভাবে বললে দেখ, এই যে প্রজেক্টাইলটার এই দিকের অংশটা, এই প্রজেক্টাইলের এই দিকের অংশটাকে যদি আমি আঁকি, সেটাই হয়েছে এই প্রজেক্টাইলের এইখান থেকে মিডল থেকে বাকি দিকটা, বোঝা যাচ্ছে? দেখ এছাড়াও আরো অনেক ধরনের প্রজেক্টাইল হয়, কিন্তু নিটের সিলেবাসে ওগুলো নেই, এগুলো যেই অ্যাডভান্সের দিকে যাবে। যেমন ধর যদি মনে কর একটা এরকম প্লেন থাকে, পাহাড়ের মনে কর নিচের থেকে তুই এদিকে একটা বস্তুকে ছুঁড়ে দিলে এরকম হবে, সেই ধরনের প্রজেক্টাইল। অথবা পাহাড়ের উপর থেকে কেউ ছুঁড়ে দিতে পারে, এই ধরনের প্রজেক্টাইল, ঠিক আছে?
নেটের সিলেবাসে এখানে পর্যন্ত রেস্ট্রিক্ট থাকবে, এই ধরনের কোশ্চেন দিবেন। তো আমি তোকে যে কোশ্চেন গুলো দিলাম মানে এটা দিয়ে দেবো, সেগুলো আবার করে নিবি পুরো চ্যাপ্টারটা, পুরো ভেক্টর থেকে, ভেক্টর, প্রজেক্টাইল, ঠিক আছে? তো নয়তো নৌকোর বেগ, ভেলোসিটি অফ ভেক্টরের প্রথম দিকে যে কোশ্চেন গুলো সব মিলে কত 70 থেকে 80টা কোশ্চেন হবে, সেটা আমি আজকে বা কালকের মধ্যে দিয়ে দেবো। আর তোদের নেক্সট ক্লাসটা কখন হবে সেটা বল।